কারো বুক এটা তো আপনার দেখার দায়িত্ব না। তিনি সংসদে আসছেন, সংসদে তারা এলাকার মানুষের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে আসছে, সুতরাং সে কতটুকু পারছে সেটা নিয়ে বিতর্ক করতে পারেন। কেউ যদি কোয়ালিফাইড না থাকে তার বিরুদ্ধে কথা বলতে পারেন, কিন্তু তার চেহারা দেখা তো আপনার কাজ না। এই ধরনের আসলে চেহারা দেখে কথাবার্তা বলা একজন সংসদ সদস্যদের কাছে একটা নিম্ন রুচির একটা বক্তব্য আমার মনে হয়। সেই নারী সাংসদরা তারাও অধিকাংশরাই আমরা দেখলাম যে হিজাব পরিহিত, এবং যিনি মন্তব্য করেছেন সেই এমপি মনিরুল ইসলাম, তার আপনি যদি চেহারাটা দেখেন একদম মাথায় টুপি, মুখে সাদা দাড়ি এবং পাঞ্জাবি তো আছেই। এই যে পোশাক পরিধান করার পরেও ইসলামী ভাবধারার, তারপরেও ইসলামকে মানে আসলে আমরা ধারণ করতে পারছি না রাজনীতিবিদরা, মানে এটি কেন? এখন আমরা দেখতে পাচ্ছি সবাই নিজেদেরকে মাওলানা সাজানোর চেষ্টা করছে, মুফতি সাজানোর চেষ্টা করছে। আরেকটি বিষয় বলেন যে আরেক পক্ষের মহিলারাও তারা হাততালি দিয়েছে, তারা কেন হাততালি দিয়েছে? তারা তো নারী, সুতরাং সেটাই তারাই বলতে পারবে। তো আমার কাছে বিবেচ্য বিষয় হচ্ছে পোশাকের স্বাধীনতা থাকা উচিত, শালীন পোশাক পরিধান করা উচিত, এবং একটা সম্প্রদায়ের যেই সম্প্রদায় বিলং করে সেই সম্প্রদায়কে যেন রিপ্রেজেন্ট করতে পারে সেরকম পোশাক পরলে কারো নাক ছিলানোর কথা না। স্বাভাবিকভাবে দেখেন, বাংলাদেশে অনেক অপরাধ হয়, অনেক অন্যায় হয়, অনেক হয়, বাট একজন যদি আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষের কাছ থেকে যদি এখন ইয়াবা পান, বাবা পান, তখন কিন্তু একদম পুরো বাংলাদেশের চর্চার একটা বিষয় হয়ে যাবে, ধর্মের কথা বলে। সুতরাং আমরা ধর্মীয় সিলসিলার সাথে যারা জড়িত থাকে, লেবাস তাই যারা থাকে, তাদের কাছে আমরা সবসময় সততা, ন্যায়পরায়ণতা, ধর্মভীরু কথা বলাই আমরা দেখি। সেক্ষেত্রে তারা যখন অপরাধের সাথে জড়িত হয়ে থাকে তখন সেটা টক অফ দ্য কান্ট্রি হয়ে দাঁড়ায়। দুঃখজনক একটা বিষয়, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি মনে করি একটা অংশ, একটা পক্ষই কিনা ইচ্ছাকৃতভাবে এই ধরনের তথ্য সরবরাহ করে। এটা স্বাভাবিকভাবে ভুয়া একটা ফটোগ্রাফ, যেখানে যেমনটা যে মাদকের দাম বাড়লো কেন, সিগারেটের দাম বাড়লো কেন, যে এটার জন্য প্রতিবাদ জানানো, এটা সুতরাং সম্পূর্ণ ভুয়া একটা বিষয়। সুতরাং ওনার সাহচর্যে যারা আছে, ওনার সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে আরও দায়িত্বশীল হওয়া উচিত। বাজেটে অনেক জায়গায় আমার মনে হয় যে বাস্তবধর্মী, এবং অনেক জায়গায় মনে হয় যে একটা উচ্চবিলাসী একটা বাজেট। সেক্ষেত্রে আপনি দেখেন যে এই বাজেটের প্রায় 6 লাখ কোটি টাকা সামথিং এখানে আপনি রাজস্ব আনবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে যে রাজস্ব এনবিআর আছে, সেখানে যে দুর্বল সিস্টেম, আমরা শুনতে পেয়েছি কিছুদিন আগে স্কোয়ার গ্রুপের কত টাকা আয় আসে, বা স্কোয়ার হসপিটালেই কত টাকা এখানে আয় ব্যয় হচ্ছে, সেই ভাউচার তাদের কাছে নাই। তো এই 6 লাখ হাজার কোটি টাকা কোথা থেকে নিয়ে আসবেন? এখন বাড়াতে অনেক নিত্যপণ্য দাম বাড়াবেন, মানুষের জন্য ক্ষতিকর হবে। যদি এটা আদায় করতে পারে, বাংলাদেশের জন্য একটা হিস্টোরিক্যাল পয়েন্ট হবে। তবে আমার কাছে মনে হয় অধিকাংশ জায়গাতে এটা ঘাটতি রয়ে যাবে। মানে এটা ছাত্রলীগের একটা ট্যাগ, আওয়ামী লীগের একটা বয়ান, নুরুল হক নূরকে কোনোভাবেই থামাতে পারে নাই। 30 বার হামলা করেছে, 27-28টা মামলা দিয়েছে, কখনই তার মুখ বন্ধ করতে পারে নাই। একটাই ট্যাগ দেওয়া, তার চরিত্র অ্যাসাসিনেশন করা, যে তাকে বিকাশ নূর হিসাবে ছোট করা। আর এখনো যে ফান্ডিং, এটি কি মানে বিকাশের মধ্য দিয়ে হয় নাকি আপনার ভাউচার বা অন্য যে বিষয়গুলো থাকে এগুলোর মধ্য দিয়ে? দেখুন, এই যে বিকাশ বলতে কিন্তু বিকাশের বিশাল বড় প্রমোটটা আমরা করে দিচ্ছে। মাঠে বা মিছিল আমরা যেমনটা দেখতে পাই, আমরা তো জানি যে শিক্ষার্থীদের সাথে সবসময় একটি শব্দ থাকে যে কোমলমতি শিক্ষার্থী। নেতাদেরকে দেখে কি কোনোভাবে কোমলমতি মনে হয়? শিক্ষার্থীদের সামঞ্জস্য হয়, বা শিক্ষার্থীদের কানেকশনের, ধরেন আপনি বর্তমানে এখন 26-27 সেশন চলতেছে, তো শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত হওয়ার কাছাকাছি যেন নেতৃত্বটা আসে, তাহলে শিক্ষার্থীর সাথে বসতে পারবে, আড্ডা দিতে পারবে। এমন অনেক জায়গায় দেখা যায় যে একজন নেতৃত্ব অনেক গ্যাপ হয় 10 বছর, 5 বছর, 15 বছর, তার সাথে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে ওঠে না। দলমত নির্বিশেষে এবারে শিক্ষকরা তাদের দাবির ক্ষেত্রে এক কিনা? না, অবশ্যই যখন শিক্ষকদের কোনো একটা সুবিধা কেন্দ্রিক দাবি হয়, তখন যে কে কোন দলের কোনো ম্যাটার করে না, তার একদিকেই চলে আসে। কিন্তু আপনি শিক্ষার্থী বান্ধব যে কোনো একটা ইস্যু আসলে কিন্তু একটা আমাদের লাল ফিতা দৌড়াত্ম দেখাইতে হয়। বিভিন্ন রেজিস্টার বিল্ডিংগুলোতে কাজ করার মতো পরিবেশ থাকে না। লাঞ্চের আগে যেই সময়টা আগে আমরা দেখতাম যে দুপুরে পরে আসেন, দুপুরে আর শেষ হয় না। 2024 সালের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের পূর্ববর্তী সময়গুলোতে ছাত্র রাজনীতি কেমন ছিল এবং এখন কেমন? আমরা দেখছি যে রাজনৈতিক সরকার এই মুহূর্তে বাংলাদেশ পরিচালনা করছে। সমসাময়িক আরও কিছু বিষয় নিয়ে আজকে মিরর ক্যাফে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নাজমুল হাসান, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সভাপতি। আপনাকে মিরর ক্যাফেতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলাম, আমরা তো দেখেছি যে গণঅভ্যুত্থানের যে পূর্ববর্তী সময়ে ছাত্র রাজনীতি একরকম ছিল এবং পরবর্তী সময় অনেকটাই চেঞ্জ বা পরিবর্তন। আপনার দৃষ্টিতে আপনি কেমন দেখছেন? হ্যাঁ, প্রথমে আপনাকে ধন্যবাদ, এবং আমাদেরকে যারা দেখবেন শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পর্কে আমরা যদি একটু তাকাই, ফেসিবাদ বিরোধী যে সময়টা ছিল আমাদের শেখ হাসিনার সময়টাতে, তখন ছাত্র রাজনীতি বলতেই মানুষ মনে হতো যে ছাত্রলীগ সহিংসতা রাজনীতি, ছাত্রলীগের সন্ত্রাসী রাজনীতি, হলে গণরম গেস্টরম করা, নির্যাতন করা, হলে ফাও খাওয়া, চাঁদাবাজি করা, দর্শনের সাথে যুক্ত হওয়া, ইভেন
ছাত্রলীগকে বলা হতো দর্শনে সেঞ্চুরি করা একটা সংগঠন ছাত্রলীগ। এমন একটা বাস্তবতার কারণে কিন্তু অনেক শিক্ষার্থীরা, দেশবাসী কিন্তু ছাত্র রাজনীতি থেকে বিমুখে ছিল, মুখ সরিয়ে নিয়েছিল। তো তারই উল্টা পাশটা হচ্ছে যে ছাত্র রাজনীতি হওয়ার দরকার ছিল শিক্ষার্থীদের কল্যাণের রাজনীতি করা, শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কথা বলা। যেমনটা আমরা 2024 সালের ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, যেই সরকারের মাধ্যমে আমাদের পরিবর্তন আমরা যদি তুলনা করি, সেখানে ডাকসু নির্বাচন হয়েছে, জাকসু নির্বাচন হয়েছে, যকসু নির্বাচন হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, যেটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ছাড়া বাকিগুলো আমরা গত 27, 28, 30, 40 বছর অনেক জায়গায় দেখতে পাই নাই। এটা বড় একটা বিশাল পরিবর্তন, যেহেতু ছাত্রদের কল্যাণে একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেই ধাপে ধাপেই কিন্তু আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কার্যকর হতে দেখতে পেয়েছি। এবং আমি মনে করি এটাকে আরও প্রত্যেকটা কলেজ পর্যায়ে, প্রতিটা সরকারি কলেজ পর্যায়ে যেন ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হয়, তাহলে আমাদের যে আমূল পরিবর্তন হওয়া, শিক্ষা খাতে পরিবর্তন আসা বা শিক্ষার্থীদের নির্ভয়ে ক্যাম্পাসে আসা, এইটা কিন্তু সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। ছাত্রলীগ যখন ক্ষমতায় ছিল, ক্যাম্পাসগুলোতে কিন্তু শিক্ষার্থীরা ভয়ে ক্যাম্পাস যেতে পারতো না, কখন কে দেখে আবার তাকে পড়াশোনা বাদ দিয়ে, পরীক্ষা বাদ দিয়ে তাকে মিটিং মিছিলে যেতে হতো। এই পরিবর্তনটা বর্তমানে বিদ্যমান। এখন এমন একজন শিক্ষার্থীকে আপনি দেখতে পাবেন না যাকে হলে থাকার জন্য কোনো কারো মিটিং মিছিলে যেতে হয়, তাকে যদি গরম গেস্টরুমের শিকার হতে হচ্ছে, এরকম কোনো তথ্য আমরা পাই নাই। বা ইভেন কাউকে পড়াশোনা বাদ দিয়ে, পরীক্ষা বাদ দিয়ে মিটিং মিছিলে নেওয়া হয়েছে, এরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাই নাই, যেটা আমার চোখে বড় একটা পরিবর্তন। যেই পরিবর্তনের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা যে মানসিকভাবে অসুস্থতার মধ্যে দিয়ে যেতে হয়েছে, অনেকে বারান্দায় শোয়াতো, রাতভর টর্চার করতো, সেই পরিস্থিতি এখন নাই। তো শিক্ষাক্ষেত্রে আমি মনে করি একটা বড় পরিবর্তন আসবে। শিক্ষার্থীরা যদি মানসিকভাবে সুস্থ থাকে, তাহলে সমাজের জন্য কল্যাণকর কিছু বই নিয়ে আসবে। আপনি ছাত্র সংসদের কথাগুলো বলছিলেন যে হয়েছে, এখন তো রাজনৈতিক সরকার আছে, তো এখন তো আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না, এবং আপনাদের পক্ষ থেকে আসলে তেমন দাবি আমরা দেখছি না জোরালোভাবে। এ ব্যাপারে কি বলবেন, যে আসলে ছাত্র সংসদগুলো আসলে আবার পুনরায় চালু করার ব্যাপারে আপনাদের উদ্যোগ কেমন হওয়া উচিত? দেখুন, প্রথমত ছাত্র সংসদকে নিয়ে কোনো রকম কনসিডারেশন করার সুযোগ নাই। নতুন একটা সরকার আসছে, মাত্র 100 দিন পার হলো, একটা বলা যায় শিশু সরকার। আমরা যে কোনো সরকার আসলেই কিছুদিন একটা সময় দিতে হয়, এবং যেই সরকার আসছে তারা তো একটা ফেসিবাদ বিরোধী একটা সরকার, জনগণের নির্বাচিত একটি সরকার, যেই নির্বাচন ব্যবস্থায় মানুষ ভোট দিতে পারে নাই, এবার একটি জনগণের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে একটা সরকার গঠন করছে। সেক্ষেত্রে আমরা তাদের প্রতি প্রত্যাশা রাখবো। আমরা 4 মাস ধরে, প্রায় 4 মাস হতে যাচ্ছে, আমরা অবজার্ভ করছি সরকার কি পদক্ষেপ নেয়। অবশ্যই সরকারের মাথায় আছে যে ছাত্র সংসদ ডিলে করা, ছাত্র সংসদ না দেওয়া, বা শিক্ষার্থীদেরকে আবার তাদের প্রত্যক্ষ ভোট থেকে বিতাড়িত করা হলে তার ফল তো ভালো আসবে না। আমরা আস্তে আস্তে তাওয়া গরম করে, যেমন বিষয়টা যে আমরা তাওয়া গরম করছি, বলছি আস্তে আস্তে যে ছাত্র সংসদ নির্বাচন দেন, যে বিষয়গুলোতে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেখানে আবার তফসিল আসুক, আর যেখানে দেওয়া হয় নাই পর্যায়ক্রমে যেন কলেজ পর্যায়ে দেওয়া হয়। আমাদের কথা যদি না শোনে, তাহলে আমরা আরও হয়তো রাস্তায় যেতে হবে। আমরা প্রাইম স্টেজে কথা বলছি, আশা করি সরকার সেই কথাগুলোকে সাধুবাদ জানিয়ে দ্রুত সময়, আমি শুধু বিশ্ববিদ্যালয় না, প্রত্যেকটা কলেজ পর্যায়ে যেন ছাত্র সংসদ নির্বাচন দেয়, সেই দাবি আবার জানাচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ছাত্র সংগঠন করেন বা যে ছাত্র সংসদগুলো আছে, কতটা ছাত্র বান্ধব? আপনার কি মনে হয় যে কোনোভাবে এগুলো আসলে ন্যাশনাল পলিটিক্সে যারা থাকে, বিশেষ করে যে মাদার পার্টি, তাদেরকে বেশি সার্ভ করে? এখন দেখুন, যদি ছাত্র সংসদ না থাকে তার কুফল কি? আমাদের তো যে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে তো শিক্ষক থাকে, সেখানে তো বরাদ্দ আসে, কিন্তু শিক্ষার্থীদের পালস নিয়ে কোনো একজন কেউ কিন্তু কথা বলে না। এখন ছাত্র সংসদে পুরোপুরি কার্যকর না হলেও ন্যূনতম আমাদের একজন ক্যান্ডিডেট থাকে, একজন প্রতিনিধি সিলেক্ট থাকে, বিপিজিএস, তারা গিয়ে ওই ক্যাবিনেটে কথা বলে, সিনেটে কথা বলে, ছাত্রদের জন্য কিছু হলে একটা প্রতিনিধিত্বশীল একটা জায়গা থাকে। যখন ছাত্র সংসদ থাকে না, তখন ছাত্রদের জন্য কথা বলার জন্য স্পেসিফিক কেউ থাকে না। এমন অনেক ইস্যু আছে যেগুলো শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে সংঘর্ষ হয়ে যায়। আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মচারীদের জন্য 10 তলা 20 তলা বিল্ডিং করা হয়, কিন্তু নতুন নতুন কিন্তু আমরা ছাত্র হল দেখতে পাই না, ছাত্রাবাস আমরা তৈরি হতে দেখতে পাই না। তার মানে এখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব না থাকার কারণে শিক্ষার্থীদের পক্ষে কথা বলার কেউ থাকে না। শিক্ষার্থীরা হলে থাকতে, বারান্দায় থাকতেছে, অনেকে নিউমোনিয়া বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, কিন্তু অন্যদিকে আমরা দেখি কর্মচারী বা শিক্ষকদের জন্য বিশাল অট্টালিকা, বাসভবন নির্মাণ হচ্ছে। এই যে একটা কম্পারিজন, একটা জায়গা, আমি মনে করি ছাত্র সংসদ যদি চালু থাকে, শিক্ষার্থীদের ন্যূনতম একটা ম্যান্ডেট থাকবে, ন্যূনতম একটা বয়স থাকবে, যে বয়সের মধ্যে দিয়ে শিক্ষা খাতে গবেষণার কথা বলবে, তারা শিক্ষার পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবে, শিক্ষার্থীদের অধিকার বান্ধব কথা বলবে,
তো অনেক দিক দিয়ে আমরা বিভিন্ন জায়গাতে হয়তো শতভাগ সফল হচ্ছে না, তবে আমি মনে করি আগামীতে বাংলাদেশ কোন পথে যাবে যদি ছাত্র সংসদ বা ছাত্র রাজনীতি না থাকে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনার সময় সরকারের প্রায় 20 to 30% ব্যবসায়ীরা, রাজনীতি এখন ব্যবসায়ীদের হাতে দখল চলে আসছে। যদি ছাত্র সংসদগুলো হয়, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হয়, পর থেকে এখানে নেতৃত্ব আসবে, আগামীতে জাতীয় রাজনীতিতে জাতীয়ভাবে বাংলাদেশে রিপ্রেজেন্ট করার জন্য মেধাশূন্য রাজনীতিবিদ আর তৈরি হবে না, তাদের মেধা দিয়ে পুরো বাংলাদেশের জন্য কাজ করতে পারবে। আপনি বলছিলেন যে যারা শিক্ষক তাদের জন্য আলাদা করে বাজেট বা ওই ব্যাপারগুলো, আমরা তো প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমনটা দেখতে পাই যে শিক্ষকরা আলাদা একটা সম্প্রদায়, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের এবং কোটা সিস্টেম আমরা যদি বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথাই যদি বলি, মানে এই যে ব্যাপারটিকে এটা আপনি কিভাবে দেখেন? আসলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের স্বার্থের জন্য সবসময় তারা একদিকেই থাকে কিনা? অবশ্যই দেখুন, একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান কি হয়? একজন শিক্ষক। প্রভিসি কি হয়? একজন শিক্ষক, বা যে বা অর্থের দায়িত্বে যিনি আছেন সবাই কিন্তু শিক্ষক। তো শিক্ষকদের চাহিদা মেটাতে গিয়েই তারা কিন্তু সবকিছু করার চেষ্টা করে। আর ছাত্র বান্ধব যে কোনো ইস্যু আসলেই তারা বৃদ্ধাঙ্গুলো দেখানোর চেষ্টা করে, যেটা বিগত সময়ে আমরা দেখে আসছি আর কি। এখানে দলমত নির্বিশেষে এবারে শিক্ষকরা তাদের দাবির ক্ষেত্রে এক কিনা? না, অবশ্যই যখন শিক্ষকদের কোনো একটা সুবিধা কেন্দ্রিক দাবি হয়, তখন যে কে কোন দলের কোনো ম্যাটার করে না, তার একদিকেই চলে আসে। কিন্তু আপনি শিক্ষার্থী বান্ধব যে কোনো একটা ইস্যু আসলে কিন্তু একটা আমাদের লাল ফিতা দৌরাত্ম্য দেখাইতে হয়। বিভিন্ন রেজিস্টার বিল্ডিংগুলোতে কাজ করার মতো পরিবেশ থাকে না। লাঞ্চের আগে যেই সময়টা আগে আমরা দেখতাম যে দুপুরে পড়ে আসেন, দুপুরে আর শেষ হয় না। তো এই শিক্ষকরা, আমি অবশ্যই তাদেরকে আমাদের পিতৃতুল্য শ্রদ্ধার সাথে আমরা তাদেরকে স্মরণ করতে চাই। আমাদের বাবা মা কিন্তু ক্যাম্পাসগুলোতে থাকে না, তো আমাদের বাবা মা ক্যাম্পাসে পাঠায় তাদের সান্নিধ্যে পাওয়ার জন্য। কিন্তু আমরা অনেক শিক্ষক আছে যারা আসলে সেই রকম শ্রদ্ধার জায়গাতে থাকে না। তারপরে আমরা মনে করি বিদ্যমান পরিস্থিতিতে ছাত্র এবং শিক্ষকের সুমিষ্টি সম্পর্ক বা গভীর সম্পর্কের মধ্য দিয়েই পাঠদান থেকে শুরু করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিয়ন্ত্রণ করা, বিদ্যমান রাখা এবং ক্যাম্পাসে একটা মুক্ত চর্চা করা পরিবেশ তৈরি করতে হলো ছাত্র শিক্ষকদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্মান স্নেহের সম্পর্ক থাকা অবশ্যই দরকার। ছাত্র সংগঠনগুলো কতটা ছাত্র বান্ধব? এখন দেখুন, আমরা আমাদের বাংলাদেশের যে বর্তমান বিদ্যমান যে সংস্কৃতি, সেখানে অনেক বড় ছাত্র সংগঠনগুলো আছে যারা বিশেষ করে তাদের রাজনৈতিক পারপাসেই তারা সার্ভ করার চেষ্টা করে। তো ছাত্র সংগঠনের কাজ কি? ছাত্রদের কাজ হওয়ার কথা ছিল শিক্ষার্থীরা কোথায় সমস্যা হচ্ছে, তাদের আবাসন সমস্যা, তাদের হলের সংকট, তাদের যাতায়াতের সমস্যা, খাবার খেতে পারছে না, শ্রেণীকক্ষে পাঠদানের সমস্যা হচ্ছে, শিক্ষক সংকট হচ্ছে, এই প্রত্যেকটা বিষয়কে অ্যাড্রেস করা। ছাত্র নেতাদের কিন্তু দায়িত্ব এটা করে দেওয়া। আমরা কিন্তু কেউ এখানে অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব নই। আমাদের দায়িত্ব হচ্ছে এগুলো অ্যাড্রেস করা এবং ভয়েস রেইজ করা, মানুষের সচেতন করা, শিক্ষার্থীদের তার অধিকারের জন্য কথা বলা। এইটাই সত্যি কথা যে আমাদের বিগত সময়টাতে ছাত্র নেতাদের যে কাজ করা দরকার ছিল আমরা সেটা দেখি নাই। বিগত সময় শেখ হাসিনা যা বলতেন, ছাত্রলীগ সেটাই ক্যাম্পাসগুলোতে বিজয় মিছিল করতেন, র্যালি করতেন। জনগণ কোন দিকে আছে, শিক্ষার্থী কোন দিকে আছে তারা দেখতে পারতো না। যদি আমি অন্যদের কথা না বলে আমাদের ছাত্র অধিকার পরিষদের কথা চিন্তা করেন, আমরা 2018 সালের 17 ফেব্রুয়ারি ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, যেটা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মধ্য দিয়ে তৈরি হয়েছে, আমাদের উত্থানটাই হয়েছে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। আপনি যদি দেখেন, তখন কিন্তু 56% কোটা একটা বিশাল বড় একটা অভিশাপ ছিল বাংলাদেশের তরুণ যুবকদের কাছে, যেখানে 56% কোটা, 44% সে মেধা। একটা দেশের বিরাট, যেখানে প্রায় 4 লাখ 6 লাখ স্টুডেন্ট নর্মাল, সেখানে আপনি 56% কোটা দিচ্ছেন, আর বাকিদেরকে মেধাবীদেরকে মেধাশূন্য করার জন্য একটা প্রক্রিয়া ছিল। এবং আমরা দেখেছি রাজনৈতিক যারা ছাত্র সংগঠন তাদেরকে পুনর্বাসন করা। তার প্রতিবাদেই কিন্তু ছাত্র অধিকার পরিষদের জন্ম, এবং তার ধারাবাহিকতায় 19 সালে আমরা নিরাপদ সড়ক আন্দোলন, তারপর যখনই প্রশ্নবাস হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন করা, দ্রব্যমূল্যে লাগামহীন ঊর্ধ্বগতি হলে তখন তার বিরুদ্ধে কথা বলা, আমরা যখন গরম গ্যাস্ট্রম হতো তার বিরুদ্ধে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরা দাঁড়াতাম। বাংলাদেশের যে কোনো প্রান্তে যখনই কোনো একটা শিক্ষার্থী নির্যাতিত হয়েছে, সবার আগে একমাত্র ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দাঁড়িয়েছে, কথা বলেছে। তার ধারাবাহিকতা এখনো 2026 সালে আমাদের লক্ষ্য উদ্দেশ্য দলীয় দাসত্ব লেজুরবৃত্তি না করা, শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষার্থীদের পাশে থাকা। আপনি তো একজন ছাত্র নেতা এবং শিক্ষার্থীও বটে, আপনার চোখে আমি একটু দেখতে চাই যে আমাদের যারা ছাত্র সংগঠন আছেন বাংলাদেশে, তাদের যে নেতা, বিশেষ করে মাঠে বা মিছিল আমরা যেমনটা দেখতে পাই, আমরা তো জানি যে শিক্ষার্থীদের সাথে সবসময় একটি শব্দ থাকে যে কোমলমতি শিক্ষার্থী। নেতাদেরকে দেখে কি কোনোভাবে কোমলমতি মনে হয়? আমি আসলে যেমনটা বলি, যদি আমরা বিগত সময় যেমনটা ছিল, ছাত্রলীগের নেতৃত্বে যারা ছিল তারা খুবই সুন্দর কথা বলতেন, তার আড়ালে কিন্তু রাত বেয়ে আবার শিক্ষার্থীদেরকে নির্যাতন করতেন। তো এরকম ছাত্র নেতৃত্ব আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে। বর্তমানে যদি যেই ধারাবাহিকতা আমরা এখন যদি বলি, ছাত্রদল আছে, ছাত্র শিবির আছে, তাদের মধ্যে এখন আমরা তারা যদি আমাদের ফিসফাত বিরোধী লড়াই সংগ্রামের বন্ধু সাথী, তাদেরকে সম্মানের চোখেই দেখি, তাদের সেই বিগত সময়ের ত্যাগ তিতিক্ষাকে আমরা স্মরণ করি। তো আমার মনে হয় আরও প্রত্যেকটা সংগঠনেরই আরও শিক্ষার্থীদের
সামঞ্জস্য হয় বা শিক্ষার্থীদের কানেকশনের, ধরেন আপনি বর্তমানে এখন 26-27 সেশন চলতেছে, তো শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত হওয়ার কাছাকাছি যেন নেতৃত্বটা আসে, তাহলে শিক্ষার্থীর সাথে বসতে পারবে, আড্ডা দিতে পারবে। এমন অনেক জায়গায় দেখা যায় যে একজন নেতৃত্ব অনেক গ্যাপ হয় 10 বছর, 5 বছর, 15 বছর, তার সাথে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে ওঠে না। সেক্ষেত্রে নেতৃত্বের জায়গাগুলোতে আরও একটু সময়োপযোগী করা উচিত, যেন শিক্ষার্থীরা নিঃসংকোচে তার কথা বলতে পারে যে আমার নেতা, আমার প্রতিনিধিত্ব। অনেক সময় কথা বলতে গেলেও তো একটু দেখা যায় যে একটু অন্য বয়স বেশি হওয়ার কারণে কথা বলার ক্ষেত্রে গ্যাপ তৈরি হয়ে যায়। এটা একটু পরিবর্তন হওয়া উচিত আমার কাছে মনে হয়। এটা আমরা ছাত্রদলও যেমন দেখতে পাই, আবার আমার একটা বিষয়, মজার বিষয়, যেমন দেখা যায় ছাত্রদলকে অনেক বলে যে তাদের বয়স বেশি, কেউ 7-8 সেশন, 6-7 সেশন, 8-9 সেশন, বর্তমানে 26-27 সেশন চলতেছে, কিন্তু শিবিরের কথা কেউ কিন্তু বলে না। শিবিরের সাবেক যে সভাপতি ছিল জাহিদ ভাই, তারও সেশন সম্ভবত 7-8-এর কাছাকাছির একটা মধ্যেই, কিন্তু এই যে তাদের বয়স কিন্তু গ্যাপ কিন্তু বেশি না, কিন্তু আমরা সবসময় ছাত্রদলকে ট্রোল করতে শুনি, কিন্তু শিবিরেরও কিন্তু এই যে বিশাল বড় গ্যাপ, বা রানিং যে প্রেসিডেন্ট আছে নুরুল ইসলাম সাদ্দাম, ওনারও সম্ভবত 9-10 বা 8-9-এর মতো, এরকম দুইটার মধ্যে একটা হবে। তো বিশাল কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে, সেগুলো আমার মনে হয় পরিবর্তন হওয়া দরকার, সময়ের সাথে তাল মেলানো দরকার। আপনার সেশন কত? আমার হচ্ছে 17-18 সেশন। অর্থাৎ এই সেশনে হয়ে আপনি হচ্ছে সভাপতি হিসেবে দায়িত্ব পালন দায়িত্ব করছেন। পালন করছি। আমার অলরেডি আমি 17-18 সেশন হলো আমার সেশন মাস্টার্সে, যে আমার যারা বন্ধু ছিল তাদের সবারই মাস্টার্স আরো 2 বছর আগে শেষ হয়ে গেছে। আমার মাস্টার্সটা কমপ্লিট হয়নি, অনার্স কমপ্লিট হয়েছে। যেহেতু আমি কয়েকবার জেলে থাকতে হয়েছে, পরীক্ষাগুলো দিতে পারি নাই, এবং এখন মাস্টার্সে অধ্যয়নরত আছি। মানে আমার চোখে আমারও মনে হয় যে আমারও রেগুলার বেসিসে কাছাকাছি স্টুডেন্টরা যাওয়া উচিত। এখন 19-20 সেশন যারা আছে তারা মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, তাও আমার 2 বছরের জুনিয়ররা কমপ্লিট করে ফেলছে। তো আমার চোখেই মনে হয় যে আরও স্টুডেন্ট লিডারশিপ যারা আছে তাদের সাথে আরও বয়স কমানো উচিত, এবং শিক্ষার্থীদের সাথে যায় এরকম কাছাকাছি হওয়া উচিত আর কি। মানে আপনি মনে করেন কি না যে ব্যাপারটা এরকম যে রাজনৈতিকভাবে যখন একটা ছাত্র সংগঠনের মধ্যে মানে অনেক বেশি প্রতিযোগিতা থাকে, তখন আসলে অনেকের বয়স হওয়ার পরেও তারা থেকে যাওয়ার চিন্তা করেন? সেটা হতে পারে, অনেক জায়গায় বৃহৎ ছাত্র সংগঠন থাকলে তাদের কম্পিটিশনের জায়গা তৈরি হয়, কিন্তু কম্পিটিশনের জায়গার মূল ফোকাস হওয়া উচিত, তারা তো ওই ব্যক্তির পারপাস সার্ভ করবে না, তারা দলের পারপাস বলতে সংগঠনের যে নীতি আদর্শ আছে, তো সকল ছাত্র সংগঠনের কিন্তু আদর্শ থাকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা, শিক্ষার্থী বান্ধব কাজ করা। কিন্তু আপনি যদি শিক্ষার্থী সংশ্লিষ্টতা না থাকে, আপনার সাথে যদি শিক্ষার্থীদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে, বয়সের গ্যাপ থাকে, তো আপনি তো সেই পারপাস সার্ভ করতে পারবেন না। সুতরাং কম্পিটিশন থাকতে পারে, আমার সংগঠনের কম্পিটিশন আছে, আমার ছাত্র অধিকার পরিষদের প্রতি বছর কাউন্সিল হয়, আমাদেরকে কেউ নেতৃত্ব চুজ করে দেয় না যে আমি তোমাকে বসালাম তুমি এখানে হয়ে যাবা। গ্রুপিং আছে কিনা? আমাদের এখানে বলা হয় রাজনীতিতে গ্রুপিং ইজ দ্য বিউটি অফ পলিটিক্স, বাট আমাদের সেই বিউটিটা আমাদের সংগঠন নাই। আমরা সবাই সংগঠনের স্বার্থে কাজ করি, এবং এখানে সবাই কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয়। প্রতিটা বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর যারা ভোটার থাকে, তারা তাদের যাকে পছন্দ হয় প্রেসিডেন্ট, সেক্রেটারি, তাদের চোখে ভোটের মধ্যে দিয়ে নেতা নির্বাচন করে। সেক্ষেত্রে কম্পিটিশন থাকতে পারে, বাট কম্পিটিশন থাকলেও ওভারঅল দেশের স্বার্থে একটা স্ট্রাকচার তৈরি করার স্বার্থে একটা ছাত্র অধিকার পরিষদ, বা এখন দেখেন ছাত্র অধিকার নেতার যদি বয়স হয় 35, এটা কি বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য হয়? ছাত্র অধিকার পরিষদ নেতার বয়স যদি হয় 32-33, তাও তো যায় না। বর্তমানে 24-25 বছরে এই অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে যায়, বাকি 7 বছর কি করবে? তাহলে ছাত্র সংগঠনগুলোতে আমরা আরও মনে হয় বেকার তৈরি কারখানা হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই জায়গাগুলো থেকে আমাদের পরিবর্তন আনা উচিত। কোন প্রেক্ষাপটে ছাত্র অধিকার পরিষদের আবির্ভাব? দেখুন, আমি যেমনটা কিছুক্ষণ আগে বললাম, 2018 সালে যখন বাংলাদেশে 56% কোটা একটা তরুণ যুবকদের মধ্যে অভিশাপ রূপে ধাবিত হয়েছে, তখনই কিন্তু বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উত্থান। সেই 18 সালে কোটা সংস্কার আন্দোলন, দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের মতো করে দীর্ঘ 9 মাস আমাদের লড়াই সংগ্রাম করতে হয়েছে আমাদের এই একজন সরকার প্রধানের বিরুদ্ধে। তাকে আমরা বারবার বলেছিলাম যে কোটা মেধার চেয়ে কখনোই বড় হতে পারে না। সেই আন্দোলন করতে গিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রক্তরঞ্জিত হয়েছে। নুরুল হক নূর, রাশেদ খান, হাসান মামুনরা নেতৃত্ব দিয়েছে। বিশেষ করে আপনারা যদি দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন মেধাবী শিক্ষার্থী তরিকুলকে কিন্তু হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে, হেলমেট বাহিনীর আবির্ভাব হয়েছে। শত প্রতিকূলতার পার হয়েও আমরা শিক্ষার্থীদের কল্যাণে কিন্তু আমাদের সেই দাবিতে আমরা অনড় ছিলাম, এবং শেখ হাসিনা 4 অক্টোবর সংসদে কিন্তু বাধ্য হয়েছিলেন সরকারি চাকরিতে 1ম এবং 2য় শ্রেণীতে কোটা থাকবে না। যদিও আমরা এখনও তার পরবর্তীতে বলেছিলাম 3য় এবং 4র্থ শ্রেণীতে, অর্থাৎ সরকারি চাকরিদের সকল গ্রেডে 56% এবং প্রাথমিকের অনেক জায়গায় 80%, 90%, 96% কোটা ছিল। সুতরাং এত পরিমাণ যদি কোটায় থাকে, তাই মেধাবীদের জায়গা থাকবে না। সুতরাং বর্তমান বাংলাদেশে যেখানে 28 লক্ষ তরুণ শিক্ষিত, তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, তারা যদি বেকার থাকে, সেই জায়গায় আবার কোটা চাপিয়ে দেয়, এটা আমাদের জন্য একটা অভিশাপ, একটা সুইসাইড অ্যাটেম্প আমাদের রাষ্ট্র দেওয়ার মতো একটা সামিল ছিল। তার প্রতিবাদ করা, পরবর্তীতে মনে হলো যে শিক্ষার্থীদের জন্য কাজ করা উচিত। তার ধারাবাহিকতা আমরা 19 সালে নিরাপদ সড়ক আন্দোলন করা, ডাকসুতে বিপিনুল হক নূরের জয়লাভ করা, পরবর্তীতে 20 সালে করোনাকালীন সময় আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করলাম। 21 সালে আমি নরেন্দ্র মোদীর যে বাংলাদেশে আসছিল,
তার বিরুদ্ধে প্রতিবাদ করতে 6 মাস জেল খাটা। 2022 সালে শহীদ আবরার ফাহাদের হত্যার বিরুদ্ধে আমরা কথা বলার কারণে আবার 2 মাস জেলে থাকা। 2023 সালে 1 আগস্টে আমাকে ডিবি তুলে নিয়ে যাওয়া এবং সর্বশেষ 24 সালে গণঅভ্যুত্থান। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে তখনকার যে বিদ্যমান ছাত্র সংগঠন এবং ছাত্র রাজনীতি, আমার মনে হচ্ছে আই হ্যাড পলিটিক্স, এটাকে চেঞ্জ করে উই লাভ পলিটিক্স করা উচিত। কারণ রাজনীতি এমন একটা জায়গা যেখানে সমাজের সকল স্তরের মানুষের সাথে মেলবন্ধন করার সুযোগ আছে। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, খেলাধুলা সকল শ্রেণীর জায়গাতে ভূমিকা রাখার সুযোগ আছে। সুতরাং আমাদের কেন বিভিন্ন বিশ্বের কথা আমরা বলি, কেন বাংলাদেশ থেকেই কেন আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারবো না? আর যখন বিদ্যমান যে ছাত্র সংগঠনগুলো ছিল তাদের রাজনীতিক আমার পছন্দ হতো না। বিশেষ করে ছাত্রলীগের যে গুন্ডামি মাস্তানি, তার প্রতিবাদই করেছি। ছাত্রদলের যদি কথা বলা যায়, তাদের রাজনীতি দেখা যেত যে মিটিং মিছিল করা, বিশাল অনেক বড় বড়, দূর থেকে মনে হতো যে অনেক গ্রুপিং বা অনেক কিছু আছে, যার কারণে দূর থেকেই ভালো লাগতো, কাছে যেতে ইচ্ছা হয় নাই। আর শিবির সেক্ষেত্রে ধর্মীয় রাজনীতিতে যেহেতু আগ্রহী, সেক্ষেত্রে আমি ধর্মীয় চেতনায় বিশ্বাসী, বা রাজনীতিতে ধর্মকে নিয়ে ব্যবসা করা, কাজ করা বা তাকে প্রায়োরিটি দিয়ে ক্ষমতায় যাওয়া, সেটাকে আমি ফোকাস করি নি। সেজন্য আমার মনে হচ্ছে ইট ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, যে ছাত্র অধিকার পরিষদ, যে কেউ এখানে মাতবরি করবে না, আমাকে চাপাই দিবে না, এটা পারপাস সার্ভ করো, ওইটা করো, এটা বলবে না, লেজুর ভিত্তি থাকবে না, একান্তই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারবো। সেই কারণেই মূলত ছাত্র অধিকার পরিষদে আসা। অনেকেই বলেন যে আপনারাও আসলে গণ অধিকার পরিষদের যে লেজুর বৃত্তি সেটি করেন। আপনি যেহেতু আমরা এখানে একটা স্পষ্ট কথা বলি, আমরা গণ অধিকার পরিষদে যে 4 মূলনীতি আছে, গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ, এই 4টা বিষয়কে আমরা প্রায়োরিটি দিই। এই 4টা বিষয়কে আমরা অনেক জায়গায় আদর্শ হিসেবে মনে করি। জাতীয় স্বার্থ বলতে কি, বাংলাদেশ, ভারত বা কোনো দেশের সাথে যদি আবার চুক্তি হয়, কোনো দেশের সাথে যদি যুদ্ধ হয়, আমি কোন দেশটাকে চুজ করবো? অবশ্যই বাংলাদেশ। এই জাতীয় স্বার্থ আমি সেটাকে প্রায়োরিটি দিচ্ছি। গণতন্ত্রের জন্য তো অনেক হাজার হাজার মানুষ গুম খুনের শিকার হচ্ছে, সেটাকে অস্বীকার করার সুযোগ নাই। আমরা ন্যায় বিচার চাই, অধিকার, এবং প্রত্যেকটা মানুষের অধিকার আমরা চাই। তো সুতরাং এই বিষয়গুলোর সাথে আমাদের রাজনৈতিকভাবে গণ অধিকার পরিষদের কোনো একটা প্রোগ্রাম আমরা আমাদের মধ্য দিয়ে মানুষকে বোঝাতে চেয়েছি, এরকমভাবে কোনো নজির আপনি দেখতে পাবেন না। ছাত্র রাজনীতি করার কারণে মানে কেমন জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, কতবার জেলে যাওয়া হয়েছে? যেটা আমি 2018 সাল থেকেই ছাত্র রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত। এর আগে দূর থেকে পছন্দ হতো। 2018 সালে আমি কয়েকবার হামলার শিকার হয়েছিলাম ছাত্রলীগ দ্বারা। 2019 সালের 22শে ডিসেম্বর আমরা ভারতে যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে, তাদের সাথে সংহতি জানিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম করেছিলাম। তার পরবর্তীতে 2019 সালে 22শে ডিসেম্বর বিপি নুরুল হক নুরের রুমে আমরা থাকা অবস্থায় ছাত্রলীগ, মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মী আমাদের উপর হামলা করে। সেইগুলো এখনও আমার আছে এখানে। আমার ডান হাতের সেলাই ছিল অনেকগুলো, এই হাতে আমার মাথায় 13টা সেলাই ছিল। আমি প্রায় 3 মাস হসপিটালে ছিলাম। তো 2020 সালে পুলিশ আমাকে একবার নিয়ে যায়। 21 সালে আমি 6 মাস জেলে ছিলাম। 22 সালে আবরার ফাহাদের স্মরণসভার প্রোগ্রাম করতে গিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার হই, সেখানে 2 মাস জেলে ছিলাম। 2023 সালে আমার বাসা থেকে ডিবি আমাকে তুলে নিয়ে যায় আমার গুম করার জন্য। পরবর্তীতে আন্দোলনের প্রেক্ষিতে আমি মুক্তি পাই। 2024 সালের ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম, এবং সেই আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে 15 জুলাই যখন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় হামলা হয়, সেই হামলাতে আমি গুরুতর আহত হই। এবং আমার একটা ছবি ছিল, যে ছবি অনেক জায়গায় বলা হয়েছে আমি মারা গেছি ওই সময়টাতে। আমার নিউজ আসছে আমি 22 ঘন্টা সেন্সলেস ছিলাম। ওই সময় আন্দোলন করেছি। এবং সর্বশেষ যদি বলা হয়, আমার 9টা মামলা ছিল আমার নামে, আমি 3 বার জেলে ছিলাম। এবং সবচেয়ে বড় একটা বিষয় ছিল 5ই আগস্ট সকাল 8টায় আমরা, যেহেতু পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল, আমরা শেখ হাসিনার বিদ্যালয় যে গণভবনের তাকে করার কথা ছিল, তার বিরুদ্ধে যে আন্দোলন ছিল, সেটার জন্য আমরা সকাল 8টায় আমি বকশীবাজার যাই। বকশীবাজার যাওয়ার সাথে সাথেই পুলিশ আমাকে গ্রেপ্তার করে। সেখান থেকে আমাকে শাহবাগ থানা নিয়ে যাওয়া হয়। শাহবাগ থানায় নেওয়ার পরে আমাকে মনে হয়েছে যে আমি মানুষ না, বা গরু ছাগল কিছু একটা। এমন কোনো কর্মকর্তা নাই, এমন কোনো মানে একজন কনস্টেবল যারা আছে তারাও এসে এলোপাতারি ঘুষি, থাপ্পড়, মানে এমন মনে হয়েছে যে আমি তাদের পরিবারের কাউকে হত্যা করছি, অথবা পরিবারের কাউকে নিয়ে বিরূপ মন্তব্য করছি। তাদের কথা হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে কেন আন্দোলন করবি। এবং পরবর্তীতে আমি সেন্সলেস ছিলাম, সেখান থেকেই আমাকে সিডিটিসিতে নিয়ে যাওয়া হয়, কাউন্টার টেরোরিজম ইউনিটে। এবং সেখানে নিয়ে যাওয়ার পরে বলা হয় যে আমাদের ক্রস ফায়ার দেওয়া হবে। বাইরে তো তখন বৃষ্টি পড়ছে, 9:30, 10টা বা এই টাইমটা। তখনও মানুষজন ওইভাবে আমি দেখতে পাই না, যেহেতু আমার মনে হচ্ছে আমরা আন্দোলন নেতৃত্ব দিই, ওখান থেকে যদি কোনো একটা মেসেজ দেওয়া যায় মানুষ হয়তো নিয়ে আসতে পারবো। পরবর্তীতে সিডিটিসিতে নিয়ে যাওয়ার পর আমার চোখ বাঁধে, হাতে হ্যান্ডকাপ পরা এইভাবে। তো আমি মানে পিস্তল লোড করার শব্দ শুনতে পাই, আমার চুলে ধরে আবার সেখানে মারধর করার পরে বলে যেন মানে দোয়া কালেমা পড়তাম যেন এইখানেই শেষ হয়ে যায়। তো আমার তখন আসলে একান্ত যদি বলি যে আমার তখন মনে হতো যে আল্লাহ,
তো অনেক, আমার বয়স তো ছোট, বেশ কিছুদিন আমি 8-9 বছর ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত, অনেক জায়গায় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। বাট এই আন্দোলনটা দেখলাম যে, দেখেন আমরা যদি দেখি 2023 সালের 28 অক্টোবর বিএনপি একটা বড় সমাবেশ ছিল, অনেক মানুষ কিন্তু আসছে, কিন্তু আমার মনে হয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাই আসছে। অনেক আন্দোলন সংগ্রামে কিন্তু আমরা নাগরিকদের সাথে সম্পৃক্ত করতে পারি নাই। কিন্তু এমন একটা আন্দোলন করলাম যেখানে আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে আমি সায়েন্স ল্যাব, নীলক্ষেত, মোহাম্মদপুর ওই এরিয়াতে নেতৃত্ব দেওয়ার কারণে অনেক মানুষ, রিক্সা চালক এসে আমাদেরকে পানি খাওয়াতেন, অনেক সিএনজি চালক এসে আমাদেরকে বিস্কিট দিতেন, 5 টাকা করে যে বিস্কিটগুলো ছিল প্যাকেট করে দিতেন। এবং অনেক জায়গায় দেখেছি আমাদের গার্ডিয়ান, যাদেরকে বললাম অভিভাবক, যারা সবসময় আমাদেরকে রাজনীতি থেকে দূরে থাকার জন্য বলতেন, তারা আমাদেরকে বলতো যে বাবা তোমরা খাবার খাও, তোমাদের সাথে আছি, দোয়া করছি, তোমাদের জন্য ফজর নামাজ পড়ে আসছি, তাহাজ্জুদ নামাজ পড়ে আসছি। এবং অনেক শ্রমিকরা ওইখানে যুক্ত হয়েছে। আমার কাছে মনে হলো যে এই জায়গাতে এত মানুষের কানেকশন থাকার পরে যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটা আসলে সফল হওয়া উচিত। এবং পরবর্তীতে আমি এই অবস্থা আবার সেন্সলেস অবস্থায় ছিলাম। বিকাল 4টার পরবর্তী সময় আমি জানতে পারি, যদিও পরবর্তী শুনলাম যে 12টার মধ্যে দিয়ে নিউজ আসছে, কিন্তু সিটিটিসিতে থাকার কারণে আমি বিকাল 4টার পরে শুনতে পেলাম যে শেখ হাসিনার পতন হয়েছে। গণ অধিকার পরিষদের যে যাত্রা, তার আগে আপনাদের যাত্রা হয়েছে এবং সেই সময় একটা ভাবমূর্তি ছিল সারা বাংলাদেশে আপনাদের সম্পর্কে। এই যে গণ অধিকার পরিষদের পরবর্তীতে ভিপি নুরুল হক নূর থেকে শুরু করে যারা ছিলেন, বিকাশ বিভিন্ন ধরনের যে অর্থ লেনদেন, একই সাথে দল ভাঙ্গা গড়া যে ব্যাপারগুলো, এগুলোর কারণেও আসলে ছাত্র অধিকার পরিষদের যে ভাবমূর্তি, এটি কিছুটা আসলে নষ্ট হয়েছে কিনা, কি মনে করেন? প্রথমত হচ্ছে, আপনি অভ্যুত্থানের পরবর্তী সময় এবং এখন বর্তমান বাস্তবতায় কোন এক জায়গায় ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বের নামে আপনি কোনো অভিযোগ শুনতে পাবেন না। আমরা সেরকম একটা আদর্শিক একটা সংগঠন হিসাবে চেষ্টা করছি। তো আপনি যেটা বললেন যে গণ অধিকার পরিষদের বিকাশ বলা বা নুরুল হক নূরকে বিকাশ নূর বলা, বা দল বিভাজিত হওয়া, সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি এদেশের মানুষের একটা প্রত্যাশা ছিল। তরুণ সমাজকে কিন্তু নুরুল হক নূর হেমিলনের বাসিওয়ালার মতো সবাইকে অ্যাটেনশন নিতে পেরেছিল, সবাইকে ওই ভালোবাসা শ্রদ্ধা জায়গাটা তৈরি করতে পেরেছে। যখন আমরা দল গঠন করলাম, সেক্ষেত্রে রাজা কিবরিয়াকে নিয়ে আসার পরবর্তীতে সময়ে আমি মনে করি নুরুল হক নূরের একটা সিদ্ধান্ত, একটা ভুল ছিল। একজন আমরা আছি রাজপথের মানুষ, মাঠের মিটিং মিছিলের মানুষ, আরেকজন মানুষ যে কিনা সবসময় এসি রুমে থাকে। এসি রুমে থেকে তো মানুষের জন্য কথা বলার সুযোগ থাকবে না। একজন এলিট একজন লোককে নিয়ে এসে, একজন অর্থনীতিবিদ, হয়তো সে ভালো একটা স্কলার, একাডেমিক জায়গায় খুব ভালো একাডেমিশিয়ান হতে পারে, রাজনীতির মাঠে সে ওই রকম একজন ভালো কেউ না। যে ধরনের আমাদের সাথে তরুণদের সাথে তাল মেলানোর তার পক্ষে সম্ভব হয়নি। যার ধরুন অবস্বাভাবিকভাবে যখন একটা দল বিভাজিত হয়ে যায়, একজন চলে যায়, তখন মানুষের যে ভরসা থাকে সেক্ষেত্রে অনেকাংশে কমে যায়। সেটা একটা প্রভাব তো অবশ্যই পড়েছে। তো আরেকটা বিষয় যে আমি বলতে চাই, যে বিকাশ নূর বলা, যে নুরুল হক নূরকে বিকাশ নূর বলা, এখন দেখুন আমরা কিন্তু বাংলাদেশে প্রথম রাজনৈতিক দল হিসাবে বা ছাত্র সংগঠন হিসাবে আমরা মানুষকে বলেছি, আমরা আপনাদের জন্য কথা বলবো, আপনাদের কল্যাণে কথা বলবো, আপনাদের অধিকার নিয়ে কথা বলবো। আমার তো ব্যাংক ব্যালেন্স নেই, আমি তো কোটিপতির সন্তান নই। আর যারা কোটিপতির সন্তান, তারা তো আপনাদের জন্য কথা বলছে না। আমি আপনার টাকায় কথা বলবো। আপনি আমাদের যদি এই কথা, আমাদের অধিকার, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের সততাকে যদি আপনি বিশ্বাস করেন, ধারণ করেন, তাহলে আমাদের কাজে শুভাকাঙ্ক্ষী হিসাবে সহযোগিতা করতে পারেন। তার মাধ্যমে কিন্তু নুরুল হক নূরকে অনেক মানুষ, শুভাকাঙ্ক্ষীরা সহযোগিতা করেছে। এখন দেখুন আমরা 18 সালে সেটা শুরু করেছি। এই যে 2026 সালে ইলেকশন, নাহিদ ইসলাম দেখেন সে ফেসবুকে পোস্ট দিয়ে মানুষের সহযোগিতা যাচ্ছে, বিকাশ, নগদ, বিভিন্ন অ্যাকাউন্ট দিয়ে খুলছে। তাসনিম যারা সে করতেছে, এই এনসিপির প্রত্যেকটা নেতাকে উনি বিকাশের মাধ্যমে সহযোগিতা নিচ্ছে, সেটা নিয়ে কেউ কথা বলছে না। আমরা যেই ট্রেন্ড চালু করেছি, যে অবশ্যই এখনও সেই ট্রেন্ড চালু করা উচিত, মানুষের কল্যাণে কাজ করবো, অবশ্যই মানুষ সেখানে ডোনেট করবে এবং সেই ডোনেটের স্বচ্ছতা থাকতে হবে। মানে এইটা ছাত্রলীগের একটা ট্যাগ, আওয়ামী লীগের একটা বয়ান, নুরুল হক নূরকে কোনোভাবেই থামাতে পারে নাই। 30 বার হামলা করেছে, 27-28টা মামলা দিয়েছে, কখনই তার মুখ বন্ধ করতে পারে নাই। একটাই ট্যাগ দেওয়া, তার চরিত্র অ্যাসোসিয়েশন করা, যে তাকে বিকাশ নূর হিসাবে ছোট করা। আর এখনো যে ফান্ডিং, এটি কি মানে বিকাশের মধ্য দিয়ে হয় নাকি আপনার ভাউচার বা অন্য যে বিষয়গুলো থাকে এগুলোর মধ্য দিয়ে? দেখুন এই যে বিকাশ বলতে কিন্তু বিকাশের বিশাল বড় প্রমোটটা আমরা করে দিচ্ছে। মনে হয় যে বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ। বিকাশ আমাদেরকে টাকা পয়সা দেওয়ার দরকার ছিল, যে এত বেশি তারা যে অ্যাম্বাসেডর নেয়, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাদের চেয়ে বেশি আমরা বেশি প্রচার করছি, মানুষ আমাদের মধ্যে জানছে। আমরা ছাত্র অধিকার পরিষদ, বিশেষ করে আমাদের দলীয় নেতৃবৃন্দ যারা আছে, তাদের মধ্যে দিয়ে অনুদান সংগ্রহ করি, যেটাকে দলীয় চাঁদা হিসাবে যদি সংগ্রহ করা যায়। কেন্দ্রীয় পর্যায়ে একটা মান্থলি টাকা থাকে, জেলা পর্যায়ে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে থাকে, সেগুলো একটা অংশ আমাদের মধ্যে আসে। এবং আমাদেরও রাজনৈতিকভাবে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে, যারা আমাদের যে বিভিন্ন কাজগুলোকে পছন্দ করে, তাদের আমার বড় ভাই থাকলে তাদেরকে বলি যে আমরা এই প্রোগ্রাম করতেছি, আমাদের কিছু 1000 কলম দেন, আমরা শিক্ষার্থীদেরকে কলম বিতরণ করবো, এর টাকা নেই, আপনারা ব্যবস্থা করে দেন। এরকম কিছু লোকজন আছে, তারাও আমাদের সাথে এঙ্গেজ, এইভাবেই আমাদের হচ্ছে।
রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আমরা একটু সমসাময়িক প্রসঙ্গে আসতে চাই। আমরা দেখলাম যে 2026 এবং 27 অর্থ বছরের যে বাজেট সেটি ঘোষণা করা হয়েছে। শিক্ষা প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে 20 বছর আগে যদি এই বাজেট এরকমভাবে ঘোষণা করা হতো, এরকম একটি বাজেট জাতি পেত, তাহলে পুরো চেহারাই বাংলাদেশের পাল্টে যেত। আপনার দৃষ্টিতে বাজেট কেমন দেখলেন? দেখুন, আমরা এবার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বৃহৎ একটি বাজেট দেখতে পেয়েছি। প্রস্তাবিত বাজেট 9,38,000 কোটি টাকা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা সবসময় দেখতে পাই একটা রাষ্ট্রকে বলা হয় যে শিক্ষায় জাতির মেরুদণ্ড, কিন্তু সেই মেরুদণ্ড কিন্তু কখনোই সোজা হয়ে দাঁড়ায়নি বাংলাদেশের প্রেক্ষাপটে। সবসময় শিক্ষাকে তৃতীয় শ্রেণীর একটা কর্মযোগ্য হিসাবে রূপান্তর করার চেষ্টা করেছে। সেই জায়গায় আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বলেছি যে বাজেটের যে মোট বাজেটের জিডিপির 5% যেন শিক্ষা খাতে এবং গবেষণা খাতে বরাদ্দ করা হয়। সেই ক্ষেত্রে এবারের বাজেটে আমরা দেখছি 2% জিডিপির 2% বরাদ্দ করা হয়েছে। তার মানে 1,36,000 কোটি টাকা সামথিং, যেমনটা ইন্টারিমের সময়ে প্রায় 27,000 কোটি টাকা এবং আওয়ামী লীগের সময় আরও কম ছিল। সেক্ষেত্রে কিছুটা ধন্যবাদ দেওয়া যায় যে এক নাগারে প্রায় 50,000 কোটি টাকা শিক্ষা খাতে নতুনভাবে বরাদ্দ দিয়েছে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যদি জিডিপির মোট 5% থাকতো, সেক্ষেত্রে আরও বেশি আমরা এনকারেজ হতাম, আরও বেশি তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করতাম। তবে আরেকটা বিষয়, এই বাজেটে অনেক জায়গায় আমার মনে হয় যে বাস্তবধর্মী এবং অনেক জায়গায় মনে হয় যে একটা উচ্চবিলাসী একটা বাজেট। সেক্ষেত্রে আপনি দেখেন যে এই বাজেটের প্রায় 6 লাখ কোটি টাকা সামথিং এখানে আপনি রাজস্ব আনবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে যে রাজস্ব এনবিআর আছে, সেখানে যে দুর্বল সিস্টেম আমরা শুনতে পেয়েছি কিছুদিন আগে, স্কোয়ার গ্রুপের কত টাকা আয় আসে বা স্কোয়ার হসপিটালেই কত টাকা এখানে আয় ব্যয় হচ্ছে, সেই ভাউচার তাদের কাছে নাই। তো এই 6,00,000 কোটি টাকা কোথা থেকে নিয়ে আসবেন? এখন বাড়াতে বাড়াতে অনেক পণ্য, নিত্যপণ্য দাম বাড়াবেন, মানুষের জন্য ক্ষতিকর হবে। যদি এটা আদায় করতে পারে, বাংলাদেশের জন্য একটা হিস্ট্রিক্যাল পয়েন্ট হবে। তবে আমার কাছে মনে হয় অধিকাংশ জায়গাতে এটা ঘাটতি রয়ে যাবে। আপনি বলছিলেন যে ছাত্রলীগের যে রাজনীতি ছিল সেটি চাঁদাবাজি, ধর্ষণ এবং ফাঁক খাওয়ার যে রাজনীতি, এখন আসলে ছাত্র রাজনীতি যেটি আমরা দেখছি, মানে এগুলো আছে কিনা? এখন দেখুন, দুর্ভাগ্যজনকভাবে হলো আমরা অভ্যুত্থান পরবর্তী যে রাজনীতি দেখতে চেয়েছিলাম, সেই রাজনীতি পুরোপুরি সফল হয় নাই। আমরা কিন্তু চট্টগ্রামে দেখতে পেয়েছি ছাত্রদল শিবিরের সংঘর্ষ হয়েছে। আমরা কিন্তু ছাত্রলীগের স্টাইলের যে সংঘর্ষের রাজনীতি, সেটা কিন্তু আমরা প্রত্যাশা করি নাই। শুধু চট্টগ্রামের একজনের হাতে রামদা, আরেকজনের হাতে লাঠি সোটা আমরা দেখতে পেয়েছি। অনেককে রক্তাক্ত করা, পাবনার ঈশ্বরদী কলেজে হামলা করা, ঢাকা পলিটেকনিকে ছাত্রদল শিবিরে রাতভর নির্যাতন করা। এই যে প্রেক্ষাপটগুলো, ছাত্রদল এবং শিবির দুজনেই তাদের পেশিশক্তি প্রদর্শন করছে। এরা দুর্ভাগ্যজনক। এই ধরনের রাজনীতি আমরা প্রত্যাশা করি না। আমাদের বন্ধু প্রতিম ছাত্র সংগঠন হিসাবে তাদের প্রতি আহ্বান থাকবে, যেই কর্মকাণ্ড করলে শিক্ষার্থীদের মধ্যে ভয়ভীতি সঞ্চার হয়, সেগুলো থেকে আমরা দূরে থাকি। আমরা সবাই বলি আমরা ছাত্রলীগের রাজনীতির বিরুদ্ধে, এটাই কিন্তু ছাত্রলীগের কালচার ছিল। আবার আপনাদের মাধ্যমে যদি সেই কালচার পুনঃপ্রতিষ্ঠা হয়, সেটা আমাদের জন্য জাতি হিসাবে লজ্জাজনক। আরেকটি বিষয় যদি আমি বলি যে গতকালকে যে বিশেষ যে একটি কথা না বললেই নয়, আমরা শুনতে পেয়েছি যে ইসলামী ছাত্র শিবিরের একজন কেন্দ্রীয় নেতা, তার নামে ধর্ষণের অভিযোগ আসছে এবং ভ্রূণ হত্যার অভিযোগ আসছে। কিন্তু আমরা দেখতে পেলাম এর আগের দিন, গতকালকেই যখন এই তথ্যটা আসে নাই, তার আগে আমি শুনতে পেয়েছি তাকে গুম করা হয়েছে, অপহরণ করা হয়েছে। আমি ভাবলাম যে সন্ধ্যা দিকে ফেসবুকে একটা পোস্ট দিব যে আবারও আমাদের এই একজন সহযোদ্ধা, তাকে গুম করা হবে। গুমের যে রাজনীতি আবার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করা, সেটা তো অত্যন্ত লজ্জাজনক বিষয়। পরবর্তী দেখতে পেলাম যে তিনি একজন গুমের নাটক করেছেন। গুমের মতো একটা স্পর্শত একটা মানবতা বিরোধী কর্মকাণ্ড আমাদের একটি বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃত্ব করতে পারে, সেটা আসলে খুবই ভয়ানক বিষয়। আমি মনে করি রামিসা হত্যাকাণ্ড বা রামিসা দর্শনের বিরুদ্ধে পুরো বাংলাদেশ যেভাবে জেগে উঠেছিল, বা আসিয়া, আমরা যেটা আসিয়ার কথা বলি, সে আসিয়ার বিরুদ্ধে বাংলাদেশে জেগে উঠেছে। একেবারে কোন দলের নেতৃত্ব এর সাথে জড়িত, তার চেয়ে মুখ্য হলো জিসানের বিরুদ্ধেও যেহেতু দর্শনের অভিযোগ আসছে, ভ্রূণ হত্যার অভিযোগ আসছে, তার বিরুদ্ধেও রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আপনি অভিযোগ প্রসঙ্গে বলছিলেন, প্রত্যেকটা মানে ধর্ষণে তো এরকম আসলে অপরাধ। তারপরেও আমরা দেখলাম যে ছাত্রদল যেভাবে বিক্ষোভ মিছিল করলো, সেদিন তো আরও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তো আপনি কোনোভাবে মনে করেন কি না ছাত্র শিবির হোক, ছাত্রদল হোক বা অন্য যে কেউ হোক, তাদের দলের যখন কেউ এটি করে তারা চুপ থাকে, এবং যখন তাদের বিপরীত মতাদর্শের কেউ করে তখন তারা আসলে এটিকে নিয়ে খুব বেশি রাজনীতি করে? অবশ্যই আপনি যখন বিরোধী দলের কোনো একটা ভুল ত্রুটি পাবেন, সেটা নিয়ে রাজনীতি করাই তো রাজনীতির একটা অংশ, সেটাই করতেছি। আপনি যেমনটা বলেন ছাত্রদল কালকে মিছিল করেছে, অনেক ঘটনা ঘটছে, সেটা নিয়ে করে নাই। রামিসে নিয়ে আবার তারা সজাগ ছিল। তবে আরেকটা বিষয় আমি বলি, শিবিরও কিন্তু উল্টাও হয়ে গেছে। শিবিরও কিন্তু রামিসা থেকে আসিয়া সকল দর্শনের বিরুদ্ধে তারা জোরালোভাবে মাঠে ছিল। যখন তাদের একজন নেতৃত্ব দর্শনের সাথে যুক্ত হলো, তারা কিন্তু এটাকে জায়েজ করার চেষ্টা করছে, নর্মালাইজেশন করার চেষ্টা করছে। যদি একটা ছোট্ট উদাহরণ দিই, আমার অনলাইনে একজন অ্যাক্টিভিস্ট আমরা দেখতে পাই, সোলাইমান নামে একজন ভাই, তিনি কিন্তু কি বলছেন, এটাকে জাস্টিফাই করছেন। কি বলতেছেন, আমাদের সাহাবাইরা, আমাদের নবীজিরা
এক সময় আল্লাহ মাফ করুক যে যখন কারো নারী বউকে পছন্দ করতো, ওয়াইফকে বলতো যে তোমার ভোট আমাকে দিয়ে দাও। এই যে নবীজিকে চারিত্রিকভাবে ছোট করা, তার চরিত্রকে আঘাত দেওয়া, ধর্ম অবমাননার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তারা নিয়ে আসছে কেন? মানুষের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য। মানে এটা খুবই জঘন্য একটা বিষয় যে আপনার একজন স্পষ্ট প্রমাণ আছে ছাত্রদলে কেউ যদি এর সাথে জড়িত হয় তাকে বহিষ্কার করেন, এবং তাদের উচিত শিবির এবং ছাত্রদল কেউ যদি জড়িত থাকে তাদের উচিত নিজ থেকে মামলা করা এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা, নাটক এগুলো বন্ধ করা উচিত। এই প্রসঙ্গে একটু বলতে চাই যে আমরা দেখলাম যে তার যে বোন, মানে জিসানের যে বোন, তিনি বলেছেন তাদের বাসায় 15 জন 20 জনের মতো গিয়ে তাকে তুলে এনেছে, যদি পুলিশ বলছে যে নিজ উদ্যোগে আসলে সেই নারী থানায় গিয়েছে। এই যে মানে পরস্পর ভিন্নধর্মী বক্তব্য, একই সাথে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এটি নিয়ে কথা বলেছেন এবং ব্যাপক পরিমাণে আসলে তুলকালাম হয়েছে বলা চলে। এই যে ব্যাপারগুলোকে আপনি কিভাবে দেখেন? এখন সংসদে তখনই আসে যখন এই বিষয়টাকে জাতীয়ভাবে একটা মোড়ক দেওয়া হয়। আমরা কিন্তু বিরোধী দলীয় নেতাকে দেখতে পেয়েছি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, হয়তো ওই ফেসবুক স্ট্যাটাস দেখে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন। তো আমার মনে হয় দেখেন, একদিকে দর্শনের মতো একটা অভিযোগ, একটা ভ্রূণ হত্যার অভিযোগ, আরেকদিকে ঘুমের একটি কথা বলা হয়েছে, দুইটা কিন্তু পরস্পর বিরোধী একটা বক্তব্য। সেক্ষেত্রে কিন্তু দুই দলই চেষ্টা করছে। তবে সর্বশেষ যে বিষয়টা আসছে, জিসানের নামে যেহেতু অভিযোগ আসছে, ভুক্তভোগী কিন্তু এখন অস্বীকার করে না যে আমি অভিযোগ করি নাই, মানে তার কথাটাকে আমলে নেওয়া উচিত এবং এখানে যদি অন্য কোনো রহস্য থাকে সেটাও প্রশ্নের উদ্ঘাটন করা দরকার। স্বরাষ্ট্রমন্ত্রী যখন কথা বলছিলেন তখন তিনি এই বিষয়টি এনেছেন এবং এই বিষয়টি নিয়ে আসলে জামাতের যারা এমপি ছিল তাদের আপত্তি ছিল। তাদের কথা এরকম যে এই ঘটনাটা শুধুমাত্র একটি দলকেই তারা মিন করার জন্য বলেছে, এরকম ঘটনা তো আরও ঘটে। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির তিনি বলেছেন যে মাননীয় স্পিকার, জানতে চাই যে সাবেক শিবির নেতা জিসান এখন কোথায়, এবং তিনি আরও বলেছেন যে সাংবাদিকরা কথা বলতে পারছে না, একই সাথে যে মেয়েটার কথা বলা হচ্ছে ভুক্তভোগী, মানে তার সাথেও কথা বলতে দেয়া হচ্ছে না। তিনি বলেছেন যে এই ঘটনার মধ্য দিয়ে আসলে কোনো প্লট তৈরি করা হচ্ছে কিনা, পুলিশের যিনি কর্মকর্তা রয়েছেন তার যে বক্তব্য একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য একই সূত্রে গাঁথা কিনা, এই অভিযোগ তিনি করছেন। এই প্রসঙ্গে কি বলবেন? এখন দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রী তো এসপি বা ডিসি যারা আছে তাদের সুরেই কথা বলবেন, তিনি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। পাশাপাশি আপনি যে তথ্য দিলেন 12 জন নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে যুবদলের নেতা দর্শনের সাথে সম্পৃক্ত ছিল, সেটা অবশ্যই সেটা নিয়েও প্রতিবাদ করা উচিত, সেটা নিয়েও জোরালোভাবে বক্তব্য দেওয়া উচিত এবং আমি নিজেও প্রতিবাদ জানিয়েছি সেই ঘটনা যখন আসছে। এখন যে বিষয়টা দেখেন, এখানে ভুক্তভোগী কেন কথা বলবে? ভুক্তভোগী যে একজন মানে দর্শনের শিকার একজন নারী, তিনি কি এসে সবার সামনে কথা বলবেন? সামাজিকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে কি সেভাবে আমাদের আছে? বা একজন কে দর্শিতা হয়েছে তার নামও ফলো আপ করে ছাপানো উচিত না। মানে এতে করে তার আগামী জীবনটা তার কোন দিকে যাবে সেটা আমাদের বিবেচনা করা উচিত। জিসানের বিষয়ে শুনতে পেয়েছি সে এখন হসপিটালে আছে, পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে যেহেতু একটা মামলা আসছে, সুতরাং মামলায় গ্রেপ্তারকৃত একজন আসামি তো পুলিশ সাংবাদিকদের সাথে কথা বলার সুযোগ আছে বলে আমি মনে করি না। সেক্ষেত্রে আমার মনে হয় পুরো বিষয়টাকে রহস্যজনক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে না যা, এটা ছাত্রদল, শিবির, বিএনপি, জামাত এটাকে প্রেক্ষাপট তৈরি না করে এখানে দুইটা মানুষ হচ্ছে, একজন হচ্ছে জিসান আরেকজন হচ্ছে ভুক্তভোগী নারী। সুতরাং এটা প্রমাণ হবে সে দর্শন করছে কি করে না, এই বিষয়ে তো ডিএনএ টেস্ট করলে সব কিছু চলে আসবে। সুতরাং এটাকে নিয়ে জল গোলা করার আমি মনে করি কারোর জন্য সুখবর আসবে না। বিশেষ করে আমি শিবিরের নেতৃবৃন্দদের কাছে এই ধরনের মানে ঘটনা আমি মনে হয় প্রথম শুনেছি। আমার কাছে সারপ্রাইজ লাগছে। আমার পার্শ্ববর্তী একটা উপজেলা দাউদকান্দি, আমার বাড়ি মেঘনাতে। আমি সারাদিন ব্যস্ত ছিলাম, ভাবলাম সন্ধ্যায় আমি একটা পোস্ট দিব, যেহেতু তাকে গুম করা হয়েছে, তাকে অপহরণ করা হয়েছে। পরবর্তীতে যে দর্শনের বিষয়ে একটা আশা এবং অনেকে সেটাকে নাটক বলছে, সুতরাং এই ধরনের একটা প্রেক্ষাপট ছাত্র রাজনীতির বা ছাত্র নেতাদের জন্য একটা কলঙ্কতম একটা অধ্যায় রচিত হবে, যেই কারণে আবার একটা খারাপ দৃষ্টান্ত স্থাপন হয়েছে আমি মনে করি। এই ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেমনটি মানে দেখছি, অনেকে লিখছেন যে আসলে শিবিরের কাছে এটি অনাকাঙ্ক্ষিত, মানে এই জন্যই কি এটি নিয়ে বেশি সমালোচনা হচ্ছে? স্বাভাবিকভাবে দেখেন, বাংলাদেশে অনেক অপরাধ হয়, অনেক অন্যায় হয়, অনেক হয়, বাট একজন যদি আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষের কাছ থেকে যদি এখন ইয়াবা পান, বাবা পান, তখন কিন্তু একদম পুরো বাংলাদেশের চর্চার একটা বিষয় হয়ে যাবে, বাজার ধর্মের কথা বলে। সুতরাং আমরা ধর্মীয় সিলসিলার সাথে যারা জড়িত থাকে, লেবাস তাই যারা থাকে, তাদের কাছে আমরা সবসময় সততা, ন্যায়পরায়ণতা, ধর্মভীরু কথা বলাই আমরা দেখি। সেক্ষেত্রে তারা যখন অপরাধের সাথে জড়িত হয়ে থাকে তখন সেটা টক অফ দ্য কান্ট্রি হয়ে দাঁড়ায়। আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী তিনি একটি বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটি ছিল বাজেট কেন্দ্রিক জামাতের যে বক্তব্য, সেই বক্তব্যের এগেইনস্টে তিনি কথা বলেছেন একটি ভুয়া ফটো কার্ডকে কেন্দ্র করে, এবং এটি নিয়ে ব্যাপক পরিমাণে সমালোচনা হচ্ছে এখনও। আমার প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রী তো একটি দেশের প্রধানমন্ত্রী, শুধুমাত্র দলের না, তো একটি তো ভাবমূর্তি আছে। এই যে যারা এই ধরনের কার্ড বা নিউজগুলো প্রধানমন্ত্রীকে সরবরাহ করেন
তাদের ব্যাপারে কি বলবেন? দেখুন, প্রথমত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করছেন। তিনি সকাল সকাল অফিসে যাচ্ছেন, বিভিন্ন বিষয়গুলো একজন ছোটখাটো উদ্যোক্তা যদি তার কাছে কোনো আবেদন করে তাদের সাথে কথা বলছেন, এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন একটা বিষয়। একজন প্রধানমন্ত্রী হাঁটছেন, সাথে জনগণ হাঁটছেন, বা প্রধানমন্ত্রীর সামনে এখানে ট্রাফিক আটকানো, এগুলো বাংলাদেশে কখনো দেখা যায় নাই। তো আপনি যে বিষয়টা বলেন আমিও দেখেছি, এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি মনে করি একটা অংশ, একটা পক্ষই কিনা ইচ্ছাকৃতভাবে এই ধরনের তথ্য সরবরাহ করে। এটা স্বাভাবিকভাবে ভুয়া একটা ফটোগ্রাফ, যেখানে যে যেমনটা যে মাদকের দাম বাড়লো কেন, সিগারেটের দাম বাড়লো কেন, যে এটার জন্য প্রতিবাদ জানানো, এটা সুতরাং সম্পূর্ণ ভুয়া একটা বিষয়। সুতরাং ওনার সাহচর্যে যারা আছে, ওনার সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে আরও দায়িত্বশীল হওয়া উচিত। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী রাষ্ট্র, মানে তাদেরকে রাষ্ট্রপ্রধান বলা হয়, তারা তাদের কাছে এরকম যে তথ্য নির্ভর কোনো মানে ভুল তথ্য আসে, সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। সুতরাং এটা শুধরানো উচিত এবং আগামীতে যে কোনো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও বেশি যত্নশীল হওয়া উচিত। কারণ তিনি আমাদের পুরো বাংলাদেশের অভিভাবক, তিনি জামাত ইসলামের অভিভাবক, তিনি আমাদের অভিভাবক, সবার বাংলাদেশের 18 কোটি মানুষের অভিভাবক। সুতরাং তার কাছ থেকে আমরা নির্ভুল সব কিছু চাই, তার কাছ থেকে আমরা অনেক ভালো কিছু চাই। প্রধানমন্ত্রী ইতিমধ্যে আপনি যেমনটি বলছিলেন খুব স্বাভাবিক জীবনযাপন করছে এবং ইতিমধ্যে অনেক কাজও করেছে, আমরা দেখেছি সেগুলো। আপনি মনে করেন কি না যে এই ধরনের আসলে ভুয়া ফটোকার্ড বা বিভিন্ন ধরনের যে বক্তব্যগুলো, এগুলো দেওয়ার মধ্য দিয়ে তার যে ভাবমূর্তি অথবা যে ভালো কাজগুলো আছে, এগুলো কিছুটা হলো কিছুটা হলো আসলে দৃষ্টিগোচর হচ্ছে? অবশ্যই অনেকেই চেষ্টা করবে যে তার ভালো কাজগুলোকে থামাই দেওয়া, এবং এর মধ্য দিয়ে এক প্রকার এক শ্রেণীর মানুষের কাছেও কিন্তু তার একটা মনে হবে যে একজন প্রধানমন্ত্রী তিনি যাচাই বাছাই না করে, তথ্য না দেখেই তিনি বক্তব্য দিয়ে দিলেন, এটা একটা নেগেটিভ সেন্স তো অবশ্যই তৈরি হবে। তো আমরা প্রত্যাশা করি আগামীতে যেন এই ধরনের কোনো তথ্য, অপতথ্য তার মাঝে না ছড়ায়। কারণ উনি তো প্রধানমন্ত্রী, ওনাকে সবকিছু জেনে শুনেই কথা বলা উচিত, সবচেয়ে ভালো কথাটাই তার মুখ দিয়ে আসা উচিত, সবচেয়ে গ্রহণযোগ্য কথাটাই তার মুখ দিয়ে আসা উচিত। এবং যারা এই তথ্যগুলো, আমি মনে করি তিনি তো সারাদিন ফেসবুকে তাকায় না, হয়তো বা কেউ তাকে এটা দিয়েছে, তখন তার কাছে স্বাভাবিকভাবে যখন আপনি দেখবেন সিগারেটের দাম বাড়লো কেন, বিরোধী দল মিছিল করতেছে, এরকম একটা ভুয়া একটা বিষয় আসে, তখন তো তার ভাবলো যে সারপ্রাইজিংলি বিরোধী দল এটা কী করতেছে, একটা সে কথা বলতে, এটাই যে ট্রু অর ফলস সেটা হয়তো বিচার করে নাই, বা তথ্য ঘাটতি ছিল আর কি। এখানে সংসদ তো চলছে এখন, বাজেট অধিবেশন কেমন দেখছেন? বাজেট অধিবেশন চলছে, মানে বরাবরই একটা নতুন প্রাণবন্ত একটা সংসদ আমরা দেখতে পাচ্ছি। যে আপনি দেখেন বাংলাদেশের সংসদ টিভি আছে, বা বাংলাদেশে কতজন মানুষ সংসদ দেখতো এইভাবে বিগত সময়ে, আপনি দেখতেন কতটা আমি জানি না। এখন কিন্তু দেখবেন যেই চ্যানেলগুলোতে স্ট্রিমিং হচ্ছে, হাজার হাজার মানুষ একসাথে লাইভ দেখছে আসলে সংসদে কে কি কথা বলছে। একজন এখানে সরকারি দল বিরোধী দলের মধ্যে প্রাণবন্ত আলোচনা হচ্ছে, যুক্তিতর্ক হচ্ছে, এটা একটা ভালো একটা বিষয়। বাজেটের বিষয় নিয়ে অনেকেই, কেউ বলতেছে চানাচুর, কেউ বলতেছে স্বাস্থ্যসম্মত খাবার। তো আসলেই বোঝা যাবে ফাইনাল বাজেটে আসলে সেক্ষেত্রে মানুষের জন আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হয়, সেটা আগামী বছরই বলা যাবে। বিএনপির একজন সাংসদ মনিরুল ইসলাম, তিনি সংসদে হিজাব এবং নিকাব নিয়ে একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যের পরে যারা বিএনপির নারী সাংসদ ছিল তারাও হেসে উঠেছেন এবং তারা হাততালি দিয়ে টেবিল চাপড়িয়েছেন। সেখানে জামাতের যারা এমপি আছেন তারা প্রতিবাদ করেছেন। এই যে আচরণ, এটিকে আপনি কিভাবে দেখেন? পোশাক নিয়ে আসলে পোশাকের স্বাধীনতা থাকা উচিত, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় 90% উপরে মুসলমান একটা সম্প্রদায়, সেই জায়গাতে বোরকা পরিধান করা এটা স্বাভাবিক একটা বিষয়। সেক্ষেত্রে আমরা দেখতাম আগে আওয়ামী লীগের লোকজন, এমপি মন্ত্রী বা ছাত্রলীগের নেতৃবৃন্দরা, যে সকল শিক্ষার্থীরা বোরকা পরে যেত, তাদেরকে হিজাব নেকাব এগুলো খুলে দেওয়ার কথা বলতো, স্লেজিং করতো। দেখুন, আমি প্রথমে যেটা বললাম, পোশাকের স্বাধীনতা তো অবশ্যই আছে। সেক্ষেত্রে আবার আপনি কি খালি গায়ে থাকবেন নাকি হিজাব পরবেন, সেটা কিন্তু আপনার সম্প্রদায়ের উপর ভিত্তি করে। যে আমি বাংলাদেশে একটা মুসলিম প্রধান দেশ, সেখানে 90% মানুষ মুসলমান, ধর্মভীরু মানুষ। তো সেক্ষেত্রে নারীরা হিজাব পড়তেই পারেন, নেকাব পড়তেই পারেন। তবে এইখানে যদি সংসদীয় রীতিনীতি নিয়ে কোনো একটা ঝামেলা থাকতো, তাহলে তো ওই মহিলাগুলো, যে আমাদের নারী এমপিরা, তারা তো আর সংসদে প্রবেশ করতে পারতেন না। আমি মনে করি পক্ষান্তরই তাদেরকে একটা কটূক্তিই করা। সেক্ষেত্রে সংসদ সদস্যদের এই জায়গা থেকে এই ধরনের বক্তব্য আসা, তির্যক মন্তব্য আসা, এগুলো আমাদের জন্য দুঃখজনক। ধর্ম নিয়ে যে রাজনীতি করা, ধর্ম নিয়ে যে বাড়াবাড়ি করা, কেউ ধর্ম ব্যবসা করা যাবে না, আবার ধর্মকে ছোটও করা যাবে না। ধর্ম অবমাননার বিষয়ে সবাইকে সচেতন থাকা উচিত। আমি মনে করি আগামীতে বা তারই এখনই এই বক্তব্য প্রত্যাহার করা উচিত। কারো বুকে এটাতে আপনার দেখার দায়িত্ব না, তিনি সংসদে আসছেন, সংসদে তারা এলাকার মানুষের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে আসছে। সুতরাং সে কতটুকু পারছে সেটা নিয়ে বিতর্ক করতে পারেন। কেউ যদি কোয়ালিফাইড না থাকে তার বিরুদ্ধে কথা বলতে পারেন, কিন্তু তার চেহারা দেখা তো আপনার কাজ না।
এই ধরনের আসলে চেহারা দেখে কথাবার্তা বলা একজন সংসদ সদস্যদের কাছে একটা নিম্ন রুচির একটা বক্তব্য আমার মনে হয়। এই প্রসঙ্গে একটু বলতে চাই, আমরা যেমনটি শুনতে পাই বিএনপি দাবি করে তারা সবসময় নারী স্বাধীনতার পক্ষে, এবং তারা অভিযোগ করে যে জামাত হচ্ছে নারী স্বাধীনতার বিপক্ষে। হ্যাঁ, নারীদেরকে ঘরের মধ্যে বন্দি রাখতে চায়। তো সেই জায়গা থেকে যেখানে বলা হচ্ছে যে নারী স্বাধীনতার কথা, সেখানে নারী কোন পোশাকটা পরবে, মানে এইটা বলে দেওয়া কি নারী স্বাধীনতার অন্তরায় কিনা? না, অবশ্যই নারীর স্বাধীনতা তো অবশ্যই থাকা দরকার। এবং জামাত ইসলামী নারীর তাদের যারা আছে তারা সবসময় পরিপাটি হয়ে আসে, হিজাব নেকাব পরা থাকে। এটা আবার আরেকটা বিষয় দেখেন আপনি, সাংগঠনিক আমার মনে হয় যে তাদের কিন্তু যে নির্বাচন হয়েছে ৩০০ আসনে ইলেকশন করছে, সেখানে কিন্তু কোথাও কোনো নারীদেরকে ক্যান্ডিডেট তারা দেয় নাই। তো নারীদের ক্ষেত্রে একদিকে সংসদের সংরক্ষিত আসনে নিয়ে আসা, এদিকে তাদেরকে সাধুবাদ জানায়, কিন্তু পাশাপাশি বৃহত্তর নারীদের সাথে তারা কিন্তু কানেক্টেড হতে পারছে না। সে জায়গাও তাদের কোনো ইন্টারনাল কোনো পলিটিক্স আছে কিনা, আদর্শ আছে কিনা সেটা যায় না। পাশাপাশি আমি মনে করি যে এই ধরনের সংস্কৃতি আমাদের থেকে দূর করা উচিত। এই যে নারীদের হিজাব নেকাব পরিধান নিয়ে কে কী পড়বে সেগুলো নিয়ে, এগুলো আমাদের আসলে বিবেচ্য বিষয় নয়। শালীন পোশাক যে কেউ পড়তে পারে, সেটা নিয়ে আমাদের কারো বাধ্যবাধকতা থাকা উচিত না। এটা নিয়ে কটূক্তি করা, স্লেজিং করা, এটা হীনমন্যতার পরিচয়। আমি মনে করি এইসব নিয়ে কথা না বলাই ভালো। সেই নারী সাংসদরা তারাও অধিকাংশরাই আমরা দেখলাম যে হিজাব পরিহিত, এবং যিনি মন্তব্য করেছেন সেই এমপি মনিরুল ইসলাম, তার আপনি যদি চেহারাটা দেখেন, একদম মাথায় টুপি, মুখে সাদা দাড়ি এবং পাঞ্জাবি তো আছেই। এই যে পোশাক পরিধান করার পরেও ইসলামী ভাবধারার, তারপরেও ইসলামকে মানে আসলে আমরা ধারণ করতে পারছি না রাজনীতিবিদরা, মানে এটি কেন? ইসলামিক কথা বলা, কোনো একটা হাদিস শোনা, এটা একটা আলেম ওলামা যারা আছে, হাফেজ মাওলানা মুফতি, তাদের কাজ। আমার কিন্তু কাজ না। আমার যেই কাজ, আমার যতটুকু দায়িত্ব, আমার সেটাই করা উচিত। এখন আমরা দেখতে পাচ্ছি সবাই নিজেদেরকে মাওলানা সাজানোর চেষ্টা করছে, মুফতি সাজানোর চেষ্টা করছে। আরেকটি বিষয় বলেন যে আরেক পক্ষের মহিলারাও তারা হাততালি দিয়েছে, তারা কেন হাততালি দিয়েছে? তারা তো নারী, সুতরাং সেটাই তারাই বলতে পারবে। তো আমার কাছে বিবেচ্য বিষয় হচ্ছে পোশাকের স্বাধীনতা থাকা উচিত, শালীন পোশাক পরিধান করা উচিত, এবং একটা সম্প্রদায়ের, যেই সম্প্রদায় বিলং করে সেই সম্প্রদায়কে যেন রিপ্রেজেন্ট করতে পারে সেরকম পোশাক পরলে কারো নাক ছিটানোর কথা না। দ্বিতীয় কথা হচ্ছে সংসদের রীতিনীতি তো ভঙ্গ হয় নাই, ভঙ্গ হলে তো কেউ আর সংসদে যেতে পারতো না। সুতরাং এইটাই আমার এক কথাই, এই কথাটা হচ্ছে যে এটা একটা নিম্ন শ্রেণীর একটা বক্তব্য, একটা হীনমন্যতা একটা বক্তব্য। এই বক্তব্যের বাহিরে মানে ধর্মের যে ব্যবহার রাজনীতিতে, আপনি যেমনটি বলছিলেন প্রথমের দিকে, মানে আমরা তো দেখলাম যে বিএনপি তারা বলেছে মদিনার ইসলামে দেশ চলবে, এবং তাদের অনেক ঘটনা আছে, এবং জামাত তারাও ধর্মের রাজনীতি করে, তারপর অনেক ঘটনায় ঘটছে। এই যে বিষয়গুলো মানে আপনি কিভাবে দেখেন? এখন এখানে মদিনার ইসলামে দেশ চালাবে, শেখ হাসিনা একবার বলছিল, এখন তারাও বলতেছে। এখন সেটা আমরা বুঝতে পারবো কোন কোন সনদে দেশ চলতেছে সেটা আরো পরে বলা যাবে, কিন্তু তাদেরই একজন নেতৃত্ব যদি এরকম কথা বলে পোশাক পরিধান নিয়ে, সেক্ষেত্রে এটা কটূক্তির একটা নেগেটিভ একটা সাইন। তো আরেকটি দেখেন, জামাত ইসলামী, তাদেরকে বলা হয় কিন্তু ইসলামের একটা দল। সেক্ষেত্রে কিন্তু আমরা ইলেকশনের আগে আমরা দেখতে পেয়েছি তাহের সাহেব, তিনি আবার আমেরিকান রাষ্ট্রদূতের সাথে কথা বলে বলছেন যে আমরা শরিয়া আইন চাই না। তো এই ইসলামের দল হিসাবে তারা শরিয়া আইন চায় না, আরেক দল যারা ধর্মীয় রাজনীতি করে না তারা আবার মদিনার আইনের সনদ চায়। এটা মানে এই যে 92% মুসলমানকে একটা বোগাস দেওয়া, মানুষকে স্যাম্পাথাইজ করা, তাদেরকে মানে যেহেতু অধিকাংশ মানুষ ধর্মভীরু, তারা ধর্মীয় অনুশাসন না মানলেও শুনতে চায়, পালন করতে না পারলেও চেষ্টা করে, সেই জায়গাতে তাদের এইগুলো মানুষকে আসলে একটা বোকা বানানো, এই ধরনের এগুলো নিম্ন শ্রেণীর রাজনীতি, এগুলো থেকে দূরে সরে আসা উচিত। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশকে বাহবা দিচ্ছেন সবাই, সরকারি দল, বিরোধী দল, কিভাবে দেখছেন? অবশ্যই এটা আমি, বর্তমান সরকার তো আছেই, পাশাপাশি আমি যেমনটা কিছু আগে দেখেছিলাম যে 2025 সালের মাঝামাঝি সময়ে ইন্টারিম সরকারের মধ্য দিয়ে একটা সমস্ত ডকুমেন্টস তারা পাঠিয়েছিল বেনজির আহমেদকে গ্রেপ্তার করার জন্য। বেনজির আহমেদ কে? যে পুরো বাংলাদেশে একটা গুম খুনে একটা অঙ্গরাজ্য পরিণত করেছিল, যাকে বলা হতো গুম খুনের রাজা। প্রত্যেকটা মানুষকেই এনে গুমের শিকারের সাথে সম্পৃক্ত ছিল তিনি। তো তাকে নিঃসন্দেহে গ্রেপ্তার করা, এটা বাংলাদেশের জন্য জুলাই আগস্ট পরবর্তীতে একটা বড় একটা বিষয়। আমরা অনেক রাঘব বোয়ালকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেখেছি। সেই সময়ের আবার একজন সন্ত্রাসী, দুর্ধর্ষ, খুনি, তাকে আবার গ্রেপ্তার করা, এটা আমাদের জন্য একটা ঈদের সংবাদের মতো। সুতরাং শুধু গ্রেপ্তার করলে হবে না, বাংলাদেশে যেন তাকে ফিরে নিয়ে আসা হয়, এবং যে বিদ্যমান যে আইন আছে তার বিরুদ্ধে যে মামলা আছে, দুদক থেকে শুরু করে যে হত্যার মামলাগুলো আছে, সেইগুলো পুঙ্খানুপুঙ্খ করা, এবং তাকে একটা কার্যকর শাস্তির মধ্যে দিয়ে নিয়ে আসলেই বাংলাদেশে একটা পুলিশ প্রশাসন আরও সুন্দরভাবে কাজ করার সুযোগ আছে। এক্ষেত্রে যেমনটি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে লিখছেন যে দুদকের সেই সকল কর্মকর্তা যারা আসলে এটি প্রসেস করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তাদেরকে বিএনপি সরকার আসার পরে পদত্যাগ করতে হয়েছে। আসলেই বেনজির আহমেদকে গ্রেপ্তার, দেশে আনা, শাস্তি, এর পেছনে অন্য কিছু আছে কিনা, অনেকে তো সমালোচনা করছেন। এখন দেখুন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলে অনেক সময়
নিজেকে খুব ভালো লাগে, আবার অনেক সময় আপনি দেখবেন সারাক্ষণ নেতিবাচক কমেন্ট করে। সুতরাং সবকিছু তো আর সামাজিক যোগাযোগ মাধ্যমকে দিয়ে জাস্টিফাই করার সুযোগ নাই। তবে আমি মনে করি একটা সরকার আসলে স্বাভাবিকভাবেই তারা চায় তাদের, যেহেতু তারা প্রশাসন চালাবে, তাদের মতো করে তাদের চিন্তা ভাবনা পরিশীলিত অবস্থায় যারা আছে সেই সকল কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে এসে কাজটা করা, এটা অবশ্যই খারাপ একটা বিষয় না। কি কারণে তাকে এখান থেকে সরানো হচ্ছে সেটাও আমি জানি না। তো বেনজির আহমেদকে গ্রেপ্তার করছে আমাদের আজকে ঈদের দিন, সুতরাং আমরা খুশি। আমরা চাই তাকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা, এবং আরও বেশি খুশি হতাম যদি আমরা শুনতে পেতাম যে আমাদের যে 2024 সালে যে 5 আগস্ট ছাত্রনায়ক গণ অভ্যুত্থানে 2000 অধিক মানুষের শহীদ করেছে, 400 অধিক মানুষ চোখ হারিয়েছে চিরতরে, প্রায় 25,000 মানুষ আহত হয়েছে, তার পিছনে যে আছে সেই ডাইনি খুনি ফেসিবাদের দোসর ফেসিস্ট যাকে বলা হয়, দৈত্য দানব শেখ হাসিনাকে যদি বাংলাদেশ থেকে ভারতে তাকে গ্রেপ্তার করা হতো এবং বাংলাদেশে ফিরিয়ে আনা হতো, তাহলে আরও বেশি খুশি হতাম। আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাই তাকে গ্রেপ্তারের বিষয় এবং বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে যেন সরকার জোরালো ভূমিকা পালন করে। টিআইবির যে রিপোর্ট, 100 দিনের রিপোর্ট, একই সাথে আমরা দেখছি যে ভারত এবং বাংলাদেশ সীমান্তে পুশিনের মতো ঘটনাগুলো ঘটছে। আমরা দেখলাম যে বিগত 2 দিন আগেও একজনকে হত্যা করা হয়েছে এবং 8ই মে ব্রাহ্মণবাড়িয়াতে 2 জনকে হত্যা করা হয়েছে। কুষ্টিয়ার সীমান্তে সেখানে 3 দিন ধরে যে শূন্য রেখা সেখানে আটকে রাখা হয়েছে 12 জনকে। সব মিলে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ভারত আমাদের ঐতিহাসিক একটি বন্ধুরাষ্ট্র, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2001 থেকে 2026 গত 2 দশকে প্রায় 2000 মানুষের সীমান্তে হত্যা করেছে। 2026 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত 8 জন মানুষকে হত্যা করেছে। 2025 সালে প্রায় 38 জনকে হত্যা করেছে, 2024 সালে 30 জন। তো এরকম একটা বন্ধু রাষ্ট্র থাকলে কারোদের শত্রু থাকার প্রয়োজন নাই। বর্তমানে আমরা আবার দেখতে পাচ্ছি সীমান্তে অবৈধ পুশিন করা। একই সাথে আমরা 9 মের পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বাংলাদেশে প্রায় 4800 মানুষকে পুশিন করা হয়েছে। এই বক্তব্য সত্যতা আমরা জানি না, আমরা সরকারের কাছে আহ্বান জানাই সত্যতার বিষয়। তো এখন দেখুন, যাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে, ভারত তো আর ইসরায়েল না যাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক নাই, কেন আমাদের দেশের বিজিবি তার বন্দুক তাক করাবে? কেন আমাদের দেশের দেশপ্রেমিক কৃষকরা কাঁচি নিয়ে তার মানে ছুরি নিয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াবে? এটা তো তাদের কাজ হওয়া উচিত না। যেহেতু প্রথম পর্যায়ে আসছে, সেটা কূটনৈতিক চ্যানেলে এটা সমাধান করা উচিত। আমি মনে করি এখনও যেহেতু প্রায় 20টার অধিক পয়েন্টে বাংলাদেশের অবৈধ সীমান্তে পুশিন করার চেষ্টা করেছে, সেক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রীর উচিত এবং বাংলাদেশ সরকার উচিত অনতিবিলম্বে ভারতীয় হাইকমিশনকে ডেকে তলব করা, তোমার দেশের মানুষ কেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করবে? অবৈধভাবে প্রবেশ করা মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আঘাত করা। সুতরাং সরকারের উচিত এটাকে শক্তভাবে নিয়ে আসা, পররাষ্ট্র হাইকমিশনকে ডেকে তার জবাব নেওয়া। আপনি যেমনটি বলছেন যে ভারতীয় হাই কমিশনার তাকে তলব করা, আমরা দেখেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টি হয়েছিল। এখন তো বিএনপি সরকার, এটি কি সম্ভব? মানে অনেকেই তো অভিযোগ করেন যে বিএনপি সরকার তারা ভারতের সাথে এক ধরনের দর কষাকষি করেই ক্ষমতা এসেছেন, কি বলবেন? দেখুন, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ফেসিবাদের সময় যে বাংলাদেশে সীমান্তে হত্যা করা হতো, বিজেপি কিন্তু কথা বলতো না ওই সময়। কিন্তু আমাদের সেই স্বপ্ন কিন্তু পূরণ হচ্ছে। আমরা দেখতে পাই বিজেপি এখন তাদের চোখে চোখ রেখে কথা বলছে এবং বলছে তোমার হাতে গুলি, তুমি গুলি ছুড়বা, আমি কি ছুড়বো? আমার কি গুলি নাই? এই যে সাহসিকতায়, সেটাও কিন্তু আবার ফিরে এসেছে। আমি তাদেরকে স্যালুট জানাই, সম্মান জানাই। ইন্টারিমের সময় হাই কমিশনকে একবার ডাকা হয়েছে, তাই এখন আমরা কেন প্রত্যাশা করবো না? আমরা প্রত্যাশা করি ভারতীয় হাই কমিশনকে তা ডাকা উচিত। কারণ তাদের সাথে যদি কূটনৈতিক সম্পর্ক থাকে, তাহলে কূটনৈতিক চ্যানেলে তাদের বিরুদ্ধে কথা বলা উচিত। এখন বিএনপি একটা নির্বাচিত সরকার, সেখানে জনগণ প্রত্যক্ষ ভোটে দিয়ে আসছে। কে কোন দেশ খুশি হলো, কোন দেশ বেজার করলো, মানে তাদের মনোতুষ্ট করার জন্য তো এই সরকার আসার কথা না। প্রত্যেকটা দেশের সাথে আমাদের সুষম সম্পর্ক থাকবে, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক থাকবে, পারস্পরিক শ্রদ্ধার সাথে সম্পর্ক থাকবে। নতজানুর সম্পর্ক যারা করতে চাবে তারা তো বাংলাদেশে টিকতে পারবে না। তো বিএনপি সরকার নতজানু হয়ে কাজ করবে সেটা আমি প্রত্যাশা করি না। আমরা আবারও জোরালো আহ্বান জানাই, বিদ্যমান গত বেশ কিছুদিন ধরে ভারতে যেই সীমান্তবর্তী এলাকায় যে একটা অস্থিরতা চলেছিল, সেই বিষয়ে ভারতীয় হাইকমিশনকে অনতিবিলম্বে তলব করা উচিত, তাকে ডেকে জানানো উচিত এবং পরবর্তীতে যদি কাজ না হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ে মিটিং করা উচিত। আমরা তো দেখলাম যে সরকারের প্রায় ইতিমধ্যে 3.5 মাস পার হয়ে গেছে, অনেক অভিযোগ আছে, গণভোট যে বাস্তবায়ন সেটি নিয়েও আন্দোলন করছে বিরোধী দল। সবকিছু মিলে আসলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? দেখুন, আমরা গণভোট এটা একটা অবশ্যই এটা পালন করতে হবে। যেখানে আপনার যে নির্বাচন হয়েছে সেখানে আপনি গণভোটের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছেন। 70% প্রায় 6 কোটির অধিক মানুষ ভোট দিয়েছে। এত মানুষের ভোটকে তো আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারেন না। সুতরাং গণভোট বাস্তবায়ন করা উচিত। আরও দুঃখের বিষয় যেটা আমরা প্রথম অধিবেশন দেখতে পেয়েছি যে গুম খুনের যে একটি বিষয় ছিল, সেই বিষয়গুলো তারা অ্যাভয়েড করেছে। বাইরে আরও বেশি আধুনিকায়নের নামে সময়ক্ষেপণ করছে কিনা সেটা আমরা দেখতে পাচ্ছি।
যেখানে বর্তমানে যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গুমের শিকার ছিলেন। আমরা দেখতে পাই ইলিয়াস আলী বিএনপির একজন প্রতিযশা একটা রাজনীতিবিদ, সেই ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। তো সেই ক্ষেত্রে সেই সংসদে সেই জায়গাতে সেই সরকার থাকা অবস্থায় গুমের বিষয়গুলোকে বা পাশে রাখা, এগুলো আমাদের জন্য দৃষ্টিকটু একটা বিষয়। পাশাপাশি ইন্টারিমের সময় যে ঐতিহাসিক কয়েকটা পদক্ষেপ নিয়েছে, যে বিচার সেক্টরটা আলাদা করা, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা, স্বাধীন সচিবালয় যেটা বলা হয়, এটা কিন্তু একটা স্বাভাবিকভাবে বিএনপিও তারা 31 দফাতে বলা হয়েছিল যে তারা বিচার বিভাগকে স্বাধীন করতে চায়। সুতরাং যে বিএনপি যা চেয়েছে সেটাই কিন্তু হয়েছে। এখন যদি বিএনপি সরকার এসে আবার সেগুলোকে এক পাশে রেখে দেয়, বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায়, এটা আমি মনে করি খারাপ বিষয়। আমি মনে করি বাজেট অধিবেশন শেষের পরবর্তীতেই এই গুম কমিশন, তারপর হচ্ছে আরও যে কমিশনগুলো রয়েছে, যে ওদের যেগুলো পাস হয় নাই, সেগুলো নিয়ে কাজ করা উচিত। কারণ কোনোভাবেই কিন্তু আপনারা আজকে যদি 5 আগস্ট না হতো, আজকে কি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আসতে পারতেন? তিনিও দীর্ঘদিন 1.5 যুগের কাছাকাছি সময় লন্ডনে নির্বাসিত ছিলেন, বাংলাদেশে নির্যাতিত হয়েছেন। আজকে আমরা দেখতে পাই সংসদে বিরোধী দলীয় নেতা, যে একজন যে ফাঁসির কাছে থাকার কথা ছিল, সে এখন সংসদে কথা বলছে। সবার এখন দায় রয়েছে। এই 1400 জাতিসংঘের ভাষা অনুযায়ী 1400, আমরা বলছি 2 সহস্রাধিক, 2000 অধিক মানুষ হত্যা হয়েছে, শহীদ হয়েছে। সুতরাং তাদের যেই চিন্তা, তাদের যে ম্যান্ডেটকে নিয়ে তারা শহীদ হয়েছে, সুতরাং সেগুলো আমাদের বাস্তবায়ন করা উচিত। এগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখালে আমরা বেশি দিন টিকতে পারবো না। সরকারকে উচিত শহীদের প্রতি শ্রদ্ধা জানানো। আপনাকে মিরর ক্যাফেতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য। পাশাপাশি যারা আমাদের দেখবেন শুনবেন তাদেরকেও শুভেচ্ছা। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম ছাত্র রাজনীতি এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা। আবারও আগামী কোনো পর্বে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।